আমরা প্রথমে একটু কোর্স মডিউলটা দেখি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? একটু যদি কমেন্টে বা বলতেন। জি জি দেখা যাচ্ছে। ওকে। আজকে আমাদের কোর্সের যে কোর্স মডিউল সাজানো হয়েছে, আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস, ৯ তারিখ। আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো যেহেতু আজকে ক্লাসটা হবে আ মানে কিছু ফান্ডামেন্টাল কাজ। আর কালকে আগামী মানে যে ক্লাস হবে সেটা হচ্ছে সফটওয়্যার ইনস্টল, এবং আমরা আমরা আশা করছি যে আরো ২ টা ক্লাসের পর একবারে আমরা মূল যে টপিক, যে সফটওয়্যারের যে কাজ, সেই কাজে আমরা চলে যাব। তো একটু ২ দিন একটু অপেক্ষা করতে হবে ২ টা ক্লাস পর্যন্ত। হ্যাঁ? অনেকে হয়তো অনেক কিছুই জানেন। তারপরে আমরা একটু জাস্ট চেষ্টা করব যাতে একবারে ১ম থেকেই আমরা এই আ গুলো শিখতে পারি আরকি। তো ১ম এই আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের ২য় কোর্সে বা ২য় ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন উপস্থিত হওয়ার জন্য। আ আশা করি আম আপনারা ব্যস্ততার মধ্যেও ক্লাস করতে এসেছেন। সেজন্য আবারও ধন্যবাদ জানাই। আর যারা উপস্থিত হতে পারেননি পরবর্তীতে আমার এই ভিডিও দেখে বা ক্লাসের ভিডিও দেখে একটু জাস্ট করে নিবেন। তো আজকের এই ক্লাসে যেটা মূল বিষয় সেটা হচ্ছে কম্পিউটার পরিচিতি, হার্ডওয়্যার, সফটওয়্যার বেসিক ধারণা, অপারেটিং সিস্টেমের ব্যবহার এবং কিছু আ ধারণা এবং কিছু ফান্ডামেন্টাল কাজ দেখা হবে। কম্পিউটারের কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়, রিনেম এবং ডিলিট করার নিয়ম, আর ডেস্কটপ পরিচিতি এবং মাউস এবং কিবোর্ডের ব্যবহার। এইটুকুই নিয়ে আমরা আলোচনা করব। আ এই ক্লাসটা পুরো ১ ঘন্টা হবে। তারপরেও দেখা যাক আরকি। তো আমরা ১ম এ কিছু বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে কম্পিউটার কি? কম্পিউটার আমরা নরমালি যেটা জানি সেটা হচ্ছে কম্পিউটার শব্দটির অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র, বা এটাকে আমরা বলতে পারি যে গণনাকারী ইলেকট্রনিক যন্ত্র। ২ ভাবেই বলা যায়। এখানে আমি বলি যে সেটা হচ্ছে যে এই কম্পিউটার রিলেটেড যে প্রশ্নগুলো থাকে সেটা আপনি চাকরির ক্ষেত্রে হোক, কম্পিউটার বিভিন্ন যে পরীক্ষাগুলো যেগুলো হয় সেই ক্ষেত্রেও কিন্তু কিছু প্রশ্ন থাকে, শর্টকাট প্রশ্ন থাকে, সেগুলো কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করা হয়। আমি চেষ্টা করব যে এইগুলোর সাথে এই প্রশ্নগুলা কেমন হতে পারে, হ্যাঁ? বা প্রশ্নের ধরনগুলো কেমন হতে পারে, আমি ওই সম্বন্ধেও আলোচনা করে দিব। তাহলে আপনারা আ এগুলোও একটু ধারণা পাবেন, এবং আমি যে পরবর্তীতে এক্সাম নিব, যে অনলাইন যে এক্সাম, সেক্ষেত্রেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে প্রশ্নগুলা কেমন হতে পারে। তো এখান থেকে যেটা হতে পারে যেমন হচ্ছে আপনার কিছু থাকতে পারে যে কম্পিউটার কি? আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। সেটা হচ্ছে আমরা তো বললাম যে কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র বা গণনাকারী ইলেকট্রনিক যন্ত্র। এইটুকুই। তো কম্পিউটার যে আছে সেটা হচ্ছে আমরা তো জানি যে এটা একটা আ ক আ ইলেকট্রনিক ডিভাইস, যেটার মধ্যে মূলত ৩ টা কাজ করে, হ্যাঁ? ৩ টা প্রক্রিয়া করে, ৩ টা কাজ করে। একটা হচ্ছে যেটা হচ্ছে যে ইনপুট। ১ম এ ডাটা ইনপুট দিতে হয়। ইনপুট হবার পর এটাকে জাস্ট কি করে? এটা প্রসেসিং হয়। যে আপনার ইনপুটটা কেমন হবে? প্রসেসিং হওয়ার পর আমরা যেটা করি সেটা হচ্ছে এই আউটপুট আকারে দেখতে পাওয়া যায়। আমরা তো নরমালি যেহেতু কম্পিউটার নিয়ে কাজ করছি বা কম্পিউটার ব্যবহার করি সেহেতু একটু ধারণা অবশ্যই সবারই আছে। এখানে না বুঝার কিছুই নাই। তারপরও আমি একটু জাস্ট আলোচনা করি বা বুঝিয়ে দিই। সেটা হচ্ছে এটা দেখুন যে একটা কম্পিউটার, হ্যাঁ? আর মনে করুন যে এটা একটা কিবোর্ড। এখন দেখা যাচ্ছে যে আমরা যখন কোনো কিছু কি করি কিবোর্ডে আয়ত্ত করি বা কোনো কিছু কিবোর্ডে মানে আ মানে লিখি, এই লিখাটা হচ্ছে যে আমরা কি করছি এটা আপনার নরমালি এটাকে আমরা যখন টাইপ করছি, এই টাইপ করার পর আমরা কোথায় যাচ্ছে? এটা পিসির মধ্যে যাচ্ছে। এটা হচ্ছে একটা পিসি। হ্যাঁ? তো এটা হচ্ছে পিসি। তো এইটা কি করছি? আমরা ইনপুট করছি কিন্তু এই যে এখানে ইনপুট করছি। তাহলে ইনপুট কি দিয়ে করলাম? জাস্ট কিবোর্ড দিয়ে করলাম। এই ইনপুট যখন এখানে করা হচ্ছে, তখন এই ইনপুটটি
আমরা কোথায় এটা প্রবেশ হচ্ছে? এই পিসি যে আছে, অর্থাৎ আমাদের পার্সোনাল কম্পিউটার যেটাকে বলা হয় পিসি, অর্থাৎ এই যে পার্সোনাল কম্পিউটার, এটার সংক্ষেপে পিসি বলা হয়, বা এটার আরেকটা নাম আছে, সেটা সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এই যখন আমরা কিবোর্ডে কোনো কিছু লিখি, তখন এই লিখাটা কোথায় যায়? এই পিসির মধ্যে, অর্থাৎ যে যন্ত্রাংশগুলো রাখানো থাকে সের মধ্যে যে স্টোরেজ থাকে সেখানে কিন্তু প্রসেসিং হয়, প্রবেশ করে। এই প্রবেশ করার পর এইটা হচ্ছে কি, এটা প্রসেসিং হয়। এখন মনে করেন যে আমি কোনো কিছু লিখলাম, তো লিখার পর এটা কোথায় যায়? অবশ্যই আমরা যখন টাইপ করলাম, টাইপ করার পর এটাই পিসিতে যায়, পিসিতে পর প্রক্রিয়াকরণ হয়, হ্যাঁ, প্রসেসিং হয়। প্রসেসিং হওয়ার পর এটা আউটপুট হিসেবে আমরা কোথায় দেখতে পাই? এই যে দেখেন একটা মনিটরে দেখতে পাই, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে আউটপুট ডিভাইস, হ্যাঁ, যেটা ফলাফল প্রদর্শন পাই। এখন আম, বলতে পারেন যে কম্পিউটার কি? অনেকেই বলে যে কম্পিউটার, আম, কম্পিউটার বলতে শুধুমাত্র আমরা কিবোর্ডকে বলবো না, কম্পিউটার বলতে শুধু পিসিকে বলবো না। একটা কম্পিউটার হতে গেলে অবশ্যই মনিটর থাকা লাগবে, পিসি থাকা লাগবে, মাউস এবং কিবোর্ড থাকবে। এই পুরোটাই নিয়েই একটা হচ্ছে কম্পিউটার। আমরা ল্যাপটপের ক্ষেত্রেও যদি দেখা যায়, তো ল্যাপটপের আলাদা ব্যাপার যে হ্যাঁ, ল্যাপটপের মধ্যে সবকিছুই থাকে। ওটাই একটা পুরোটাই একটা ল্যাপটপ। এই ওই তো। তো এই আমাদের কম্পিউটারের মধ্যে কিন্তু এই ৩ টাই কাজ করে। হ্যাঁ? এই ৩ টার প্রক্রিয়া অনুযায়ী আমাদের পুরা আউটপুট, ইনপুট এবং প্রসেসিং হয়েই একটা পূর্ণাঙ্গ ফলাফল প্রদর্শন হয়, এবং সেই অনুযায়ী আমরা কাজ করি। তারপর হচ্ছে কম্পিউটারের আবিষ্কারক কে? এটা আমরা জানি, অনেকেই জানি। কম্পিউটারের আবিষ্কার হচ্ছে চার্লস ব্যাবেজ। যদিও হাওয়ার্ড এইকিন নামে একজন ছিল, তিনি ১ম ধারণা দিয়েছেন, এবং তার আলোকেই চার্লস ব্যাবেজ নামে যে আছে সেই আপনার এই আধুনিক কম্পিউটারের জনক বলা হয়ে থাকে। যেটা ১৯ শতকের আম ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালাইটিক স্কেল ইঞ্জিন যে নামে ২ টি মানে মেকানিক্যাল কম্পিউটার ডিভাইস করেন, তার যা আধুনিক কম্পিউটার হিসেবে তৈরি করা হয়, হ্যাঁ? এবং এর উপর ভিত্তি করেই তাকে কম্পিউটারের জনক বলা হয়ে থাকে, হ্যাঁ? চার্লস ব্যাবেজকে। এখন হচ্ছে কম্পিউটারের মূলত অনেকগুলা ভিত্তি আছে। একেকটা ভিত্তি একেক রকম। তো এটা কম্পিউটারের গঠন এবং প্রচলন নীতির উপর ভিত্তি করে কম্পিউটারকে মূলত ৩ ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, একটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার, আর একটা হচ্ছে আপনার সুপার কম্পিউটার, হ্যাঁ? তো এই যে ডিজিটাল কম্পিউটার যেটা আছে, সেই ডিজিটাল কম্পিউটারকে আবার কয়েকভাবে ভাগ করা হয়েছে। যেমন হচ্ছে সুপার কম্পিউটার, তারপর হচ্ছে মেইনফ্রেম কম্পিউটার, তারপর হচ্ছে আপনার এই মাইক্রো কম্পিউটার, আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মিনি কম্পিউটার। তো আমরা যেহেতু এখানে সবচাইতে আমরা যেটা বেশি ব্যবহার করি সেটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার। সেজন্য আমরা এই ডিজিটাল কম্পিউটারের মধ্যেই কিন্তু এগুলা হয়ে থাকে আরকি, হ্যাঁ? তো এই আবার এই ৪ ভাগের মধ্যেই আবার হচ্ছে যে মিনি কম্পিউটার আবার কিন্তু কয়েকভাবে বিভক্ত। যেমন হচ্ছে এটা হচ্ছে ল্যাপটপ এবং আরেকটা হচ্ছে ডেস্কটপ। এই তো। তো মজার জিনিস হচ্ছে যে আমরা যে ল্যাপটপ এবং ডেস্কটপ যেটা ব্যবহার করি, সেটা কিন্তু একটা অর্থ আছে, বা একটা মজার একটা মানে বিষয় আছে। অনেকে হয়তো জানেন বা জানেন না। তো একটু শুনে নেন। সেটা হচ্ছে এই যে ডেস্কটপ, যে শব্দটা রয়েছে ডেস্কটপ, আমরা আ এইটা ডেস্কটপ নামকরণ কিসের জন্য হয়েছে? আমি একটু জাস্ট বলে দিই। এটার নামকরণ, একটা মজার একটা নামকরণ আছে। সেটা হচ্ছে আমরা যদি বলি যে ডেক্স, ডেক্স মানে কি? বলেন তো? কেউ বলতে পারবেন? আমরা যেটা কম্পিউটার টেবিল বলে ওটাকে ডেস্ক বলে বলি। হ্যাঁ, যেটা টেবিল বলেছে সেটা হচ্ছে ডেস্ক। মূলত এই যে দেখে না যে আমরা যখন ছবি বা কোনো কিছু ছবি বা বলা হয়, বলে না যে ডেস্কের উপর ফাইলটা আছে নিয়ে আসো, বা এই ধরনের কথা বলা হয়। তো মূলত ডেস্ক মানে হচ্ছে টেবিল, হ্যাঁ? আর টপ মানে হচ্ছে উপরে। তাহলে আমরা তো জানি যে নরমালি যে মানে কম্পিউটারটা হয়ে থাকে সেটা হচ্ছে কি থাকে? মনে করেন যে একটা আ এইরকম কম্পিউটার, কি মনিটরের মতো কম্পিউটারটা কোথায় থাকে? একটা টেবিলের মতো থাকে, তাই না? তো সেজন্য এটা কি সবসময় একটা ডেস্কের উপর থাকে। মানে টেবিলের উপরে থাকে। ডেস্ক মানে হচ্ছে টেবিল, আর টপ মানে হচ্ছে উপরে। হ্যাঁ? তো সেজন্য টেবিলের উপরে থাকে, সেজন্য এর নামকরণ করা হয়েছে ডেস্কটপ। মজার একটা জিনিস। এবং এই ল্যাপটপের আরো একটা অর্থ রয়েছে। সেটা হচ্ছে যে ল্যাপ এবং টপ, এই যে
এটাকে যদি অর্ধেক করা হয়, ল্যাপ মানে হচ্ছে যে কোল বুঝায়। হ্যাঁ? যে আমাদের যে ছোট বাচ্চাদের যেমন কোলে নিয়ে থাকে সেরকম ল্যাপ মানে হচ্ছে কোল আর টপ মানে হচ্ছে উপরে। তাহলে কি কোলের উপরে। আমরা তো নরমালি দেখা যাচ্ছে হাতের উপরে, পায়ের উপরে এইভাবে রাখি। সেজন্য এর উপরে এই পদ্ধতির উপর ভিত্তি করেই এটার নামকরণ করা হয়েছে ল্যাপটপ। অনেকে হয়তো জানেন। তো মজার জিনিস যারা এরা তৈরি করেছে বুদ্ধি নিয়েই তৈরি করেছে আরকি, তাই না? তো এই হচ্ছে পদ্ধতি যে ল্যাপটপ এবং ডেস্কটপের নামকরণ এইভাবেই করা হয়েছে। সুন্দর একটা আম আরকি টেকনিক আরে। তারপর হচ্ছে যে সুপার মাইক্রো কম্পিউটার এটা যে একটু ছোট আরকি। এটা আবার আম এই ল্যাপটপের মধ্যে আবার ২ ধরনের আছে। সেটা হচ্ছে পিডিএ একটা আছে, আরেকটা হচ্ছে নোটপ্যাড। হ্যাঁ? এই হচ্ছে ব্যাপার। তো আমাদের যে পুরো সিস্টেমটা আছে, এই পুরো সিস্টেমটাই হচ্ছে একটা গঠন আরকি। হ্যাঁ? এই তো অবস্থা। তো এখন হচ্ছে আমরা আ যেটা জানবো সেটা হচ্ছে আরেকটু নিয়ে আলোচনা করি। কম্পিউটারের মূলত সফটওয়্যার যে আমরা যে ব্যবহৃত করি মূলত কম্পিউটার ব্যবহার করি, এই ২ টা জিনিস নিয়ে গঠিত হয়ে থাকে। একটা হচ্ছে সফটওয়্যার আর একটা হচ্ছে হার্ডওয়্যার। এই সফটওয়্যার এবং হার্ডওয়্যার মিলেই মূলত আমাদের কম্পিউটার পরিচালনা করতে হয় বা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস পরিচালনা করতে হয়। যেমন হচ্ছে আ সেটা হচ্ছে যে সফটওয়্যারের ১ম এই কথা বলি যে সফটওয়্যার হচ্ছে একটা কম্পিউটারের প্রোগ্রামসমূহ। মোট কথা যদি বলা হয় সফটওয়্যার জিনিসটা কি? সফটওয়্যার একবারেই আমরা বলব যে কম্পিউটার ব্যবহৃত প্রোগ্রামকেই আমরা সফটওয়্যার বলব। আরেকভাবে বলা যায় যে যেই প্রোগ্রাম মানে যেই জিনিস চোখে দেখা যায়, আ অনুভব করা যায় কিন্তু ধরা যায় না। সেটা হচ্ছে সফটওয়্যার। হ্যাঁ? যেমন এই যে আমার যে স্ক্রিনটা হচ্ছে বা আমার যে এখানে ছবি আছে আমি যদি হাত দিয়ে বারবার এখান থেকে দেখা যাচ্ছে যে আ মানে চেষ্টা করি যে ছবিটাকে ধরার, মনে করেন যে ছবিটা ধরার চেষ্টা করি, ধরা যাবে না। জাস্ট অনুভব করা যাবে হ্যাঁ, এইটার উপর হাত রাখলাম। তাহলে সফটওয়্যার হচ্ছে যে জিনিস আপনার চোখে দেখা যায়, অনুভব করা যায় কিন্তু ধরা যায় না। সেটা হচ্ছে সফটওয়্যার। আর সহজ কথা তো আমরা বললাম যে সফটওয়্যার একটা হচ্ছে প্রোগ্রাম সমূহ। তাই না? তাহলে এই হচ্ছে সফটওয়্যারের অংশ। এখন এই সফটওয়্যারগুলোকে আবারও ২ ভাবে ভাগ করা হয়েছে। অবশ্যই মনে রাখবেন। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন এই যে দেখেন যে কম্পিউটারের যে ২ ধরনের সফটওয়্যার রয়েছে, এই সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়েই কিন্তু যাবতীয় আমাদের কার্যক্রমগুলো হয়ে থাকে। তো কি হয়ে থাকে একটু আমরা যে জাস্ট সিস্টেম সফটওয়্যার গুলো আলোচনা করি। এখন আপনাকে যদি আম উদাহরণ দেওয়া হয় যে সিস্টেম সফটওয়্যার কি, মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? জাস্ট আপনাকে কষ্ট করে জাস্ট মনে রাখতে হবে সিস্টেম সফটওয়্যার গুলোর নাম। আপনি যদি সিস্টেম সফটওয়্যার গুলোর নাম মনে রাখেন তাহলে অ্যা আপনার দেখবেন যে এই ছাড়া যতগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কারণ অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো পৃথিবীতে কোটি আছে। অনেক। এখন কতগুলোর নাম মনে রাখবেন? মনে রাখাও কিন্তু সম্ভব না। কিন্তু সিস্টেম সফটওয়্যার হাতে গোনা কয়েকটা। যদি আপনি এগুলো মনে রাখেন তাহলে দেখবেন যে খুব সহজেই বাকিগুলো বুঝে নিবেন যে এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন সিস্টেম সফটওয়্যার গুলো কি? আমরা একটু জাস্ট দেখি বা জানি। সিস্টেম সফটওয়্যার হলো সেই সফটওয়্যার যা কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে পরিচালনা করে। যেটা আমি ইতিমধ্যে বলে দিয়েছি। হ্যাঁ? সেটা হচ্ছে কম্পিউটারও হতেও পারে বা মোবাইলের ক্ষেত্রেও হতে পারে এবং এটা ২ টার জন্যই খুবই একটা গুরুত্বপূর্ণ। কারণ এটা ছাড়া কল্পনাও করা যায় না, তাই না? এখন আমরা জানবো যে কম্পিউটারের সিস্টেম সফটওয়্যার কোনগুলা? সেটা হচ্ছে যে অপারেটিং সিস্টেম এটাকে সংক্ষেপে ওএস বলা হয়ে থাকে। যেমন এখান থেকে যদি কোনো কিছু পরীক্ষা আসে, পরীক্ষাতে প্রশ্ন আসে যে ওএস এর পূর্ণরূপ কি? অবশ্যই আমরা আ বলতে হবে যে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ আ এইগুলো আছে। তো আমি এখানে বেশি কিছু লিখিনি। তারপর একটু জানা দরকার। সেটা হচ্ছে যখন ১ম কম্পিউটার তৈরি হয় তখন কিন্তু একটা ছিল এক্সপি, হ্যাঁ? উইন্ডোজ এক্সপি আরকি। উইন্ডোজ এক্সপি। তো এই উইন্ডোজ এক্সপিটা ১ম এ খুবই চলেছিল। এক একবারে ১ম থেকে শুরু করে আ অনেক চলেছিল। এটা আস্তে কি হয়ে গেছে এটার আম মানে আধুনিকতার ছোঁয়ায় এটা কিন্তু এখন হারিয়ে গেছে। এটা একবারে অফ হয়ে গেছে। এটা আর নাই। তো যখন এরপরে যখন Windows XP আ হলো তারপর হচ্ছে Windows ২০০০ বের হয়েছিল। তারপর হচ্ছে আ ৯৮ এর আগে ছিল ৯৮ ছিল। হ্যাঁ? তো যখন আপনার কি হলো এই যে আপডেট ভার্সন চলে আসলো তখন Windows 7 হলো।
তারপর হচ্ছে উইন্ডোজ 8 হয়েছে, তারপর হচ্ছে উইন্ডোজ 8.1 আছে, হ্যাঁ? তারপর হচ্ছে এই যে উইন্ডোজ 10, তারপর সর্বশেষ হচ্ছে উইন্ডোজ 11। এই সফটওয়্যার এইগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম, এগুলো হচ্ছে কম্পিউটারে ব্যবহৃত এই অপারেটিং সিস্টেম, এইগুলো ছাড়া আর কিন্তু নাই। তারপর হচ্ছে যে ম্যাক, ম্যাক আমরা যে এটা বলি যে ম্যাক ওএস অর্থাৎ অপারেটিং সিস্টেম। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স, হ্যাঁ? যেমন উবুন্টু, ফেডোরা, এইটা হচ্ছে এইগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। তো আপনি জাস্ট আপনাকে কিছু করতে হবে না, এই অপারেটিং সিস্টেম কয়েকটা যদি আমাদের মনে রাখা যায়, এই অপারেটিং যে সিস্টেমগুলা, এখান থেকে বুঝবেন যে এই অপারেটিং সিস্টেম ছাড়া বাকি যতগুলো রয়েছে সব হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার যে এই কম্পিউটার ব্যবহৃত এই সিস্টেম সফটওয়্যার এইটুকুই। হুম, এ হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে আমরা আরেকটু জানি, সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যারের মধ্যে যেগুলো হচ্ছে ড্রাইভার সফটওয়্যার রয়েছে, যেটা আমরা প্রতিনিয়ত কম্পিউটার চালানোর সময় এগুলো ব্যবহার করি, যেমন হচ্ছে গ্রাফিক্স ড্রাইভার, তারপর যে সাউন্ড ড্রাইভার, আর প্রিন্টারের জন্য প্রিন্ট ড্রাইভারের জন্য লাগে, হ্যাঁ? বিভিন্ন ধরনের এক্সট্রা একটা সফটওয়্যার লাগে। তো মূল সফটওয়্যার যেটা হচ্ছে অপারেটিং সিস্টেম, সেগুলোই হচ্ছে মূল সফটওয়্যার, আর এগুলো হচ্ছে তার শাখা প্রশাখা আর কি, হ্যাঁ? তারপর হচ্ছে আমরা যদি আরো যেগুলো কম্পিউটারে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস, এইগুলো ইউটিলিটি সফটওয়্যার বলা হয়ে থাকে। তারপর হচ্ছে ডেস্কটপ ক্লিনার, তারপর হচ্ছে ব্যাকআপ বা রিকভারি করার জন্য অনেকগুলো সফটওয়্যার আছে। তো এগুলো হচ্ছে অনেক ধরনের পরবর্তী যে সফটওয়্যার আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যেই পড়ে আর কি। তো এই 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 হচ্ছে আহ, এই জিনিসগুলো মনে রাখবেন। তো এতগুলো কিছু মনে রাখার দরকার নাই, জাস্ট আপনি মনে রাখবেন যে আম, যে এই যে সফটওয়্যারগুলো কি, জাস্ট অপারেটিং সিস্টেমটি কি এইটা মনে রাখলেই যথেষ্ট আপনার। অপারেটিং সিস্টেম যে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, 10, 11, হ্যাঁ, ম্যাক, লিনাক্স, এইটাই বেশি সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে, এবং এইগুলোই কিন্তু বেশি আপনার পরীক্ষাতে হোক বা আপনার চাকরির ক্ষেত্রে হোক, এইগুলোই বেশি কিন্তু থাকে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে মোবাইলের ক্ষেত্রে আমরা একটু জাস্ট আলোচনা করি। তাদেরও কিন্তু একটা অপারেটিং সিস্টেম থাকে। যেমন হচ্ছে আমরা যদিও জানি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড। সেটা হচ্ছে আমরা বিভিন্ন মোবাইলে দেখতে পাই। সেটা হচ্ছে স্যামসাং হোক, জিওমি হোক, ওপ্পো হোক, এগুলো বিভিন্ন ধরনের মোবাইল এখন সব অ্যান্ড্রয়েডে হয়ে গেছে। তারপরে কিছুদিন আগে ছিল কিটক্যাট না কি জানি অপারেটিং সিস্টেম এসেছিল, কিন্তু বেশি দিন স্টে করেনি। তারপর হচ্ছে আমরা যে আইফোন ব্যবহার করি, হ্যাঁ, সেটা হচ্ছে ওএস অপারেটিং সিস্টেম। তারপর হচ্ছে হুয়াইয়ের অপারেটিং সিস্টেম আছে। তো সবচেয়ে আমরা যে এখন এখন যে অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড। এই তো যেটা আমরা মোবাইলের ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে এই অপারেটিং সিস্টেম হচ্ছে আহ, আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ বলতে পারেন, তাই না? এখন হচ্ছে যে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যে এখান থেকে যে আমরা যে জানলাম যে এই যে সিস্টেম সফটওয়্যার যেগুলো আছে সেটা, এবং বাকি এই সিস্টেম সফটওয়্যার ছাড়া যতগুলো আমরা সফটওয়্যার ব্যবহার করি সবই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এখান থেকে আমাদের যে এই যে লেকচার শিটে রয়েছে, এই লেকচার শিটে এক্সট্রা কিছু বিষয় দেওয়া থাকবে আপনাদের। লেকচার শিট আজকে যে ক্লাস মানে নেব সেই ক্লাস অনুযায়ী কিন্তু এই লেকচার শিটটা দিয়ে দেবো। অনেকগুলো আছে, এই যে দেখবেন যে বিশেষ কিছু, ওই যে এক্সট্রা কিছু আছে, এতগুলো আমরা আলোচনা করলাম না, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে প্রোগ্রামটা শেখানো। এই থিওরিক্যাল মানে এই জিনিসগুলো আপনারা যদি একদিন পড়ে নেন তাহলে কিন্তু যথেষ্ট। আমি এই নিয়ে বেশি আলোচনা করব না। হ্যাঁ, যেহেতু এটা যদি আপনি একটু পড়েন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামগুলো সুন্দরভাবে কমপ্লিট করে। এইগুলো লেকচার শিটে দেওয়া আছে আপনাদের, আমি গ্রুপে দিয়ে দেবো, এখান থেকে আপনি ডাউনলোড করে একটু জাস্ট পড়ে নেবেন। যেমন হচ্ছে একটু দেখাই, সেটা হচ্ছে এই যেখানে দেখুন আলোচনা যেটা করলাম যে কম্পিউটার ব্যবহৃত এই ইনপুট ডিভাইস, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অর্থাৎ সিপিইউ এবং আউটপুট এখানে আছে, এবং এটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় ইনপুট ডিভাইসগুলো, হ্যাঁ, যেটা প্রায় পরীক্ষাতে থাকে যে কম্পিউটারে ইনপুট ডিভাইসগুলো কোনগুলা। তো ইনপুট ডিভাইসগুলো কেমন কেমন এইটা দেখানোর চেষ্টা করি। এখান থেকে আমরা তো জানি এই যে ইনপুট ডিভাইস হচ্ছে যে এইটাই হচ্ছে ইনপুট ডিভাইস। যেমন হচ্ছে এই যে কিবোর্ড, আমরা নর্মালি তো জানি যে যে কোনো জিনিস ট্যাপ করার জন্য আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। এগুলো হচ্ছে ইনপুট ডিভাইসের একটা অংশ। তারপর হচ্ছে হচ্ছে যে এই যে দেখুন দুই ধরনের কিবোর্ড থাকে, একটা হচ্ছে নর্মালি একটা কিবোর্ড আর একটা হচ্ছে মাল্টিমিডিয়া কিবোর্ড।
যেগুলো দেখবেন যে অনেকগুলো ফাংশন রয়েছে, সেগুলো হচ্ছে মাল্টিমিডিয়া কিবোর্ড বলা হয়ে থাকে। যেমন এইটা দেখুন, যে এটা কিন্তু অনেকগুলো প্রোগ্রাম অর্থে অনেকগুলো কিন্তু ফাংশন রয়েছে, কিন্তু নর্মালি যে কিবোর্ডটা রয়েছে সেগুলো কিন্তু অতগুলো আপনার কিবোর্ড আর বাটনগুলো নাই। যখন আমরা সামনে ক্লাসে কিবোর্ডের ব্যবহার দেখব বা আলোচনা করব, তখন বিস্তারিত আলোচনা করব যে প্রতিটা কিবোর্ডের কিন্তু আলাদা আলাদা কাজ আছে। এগুলো আমরা কিন্তু আস্তে আস্তে শিখব। তো এটাও হচ্ছে একটা ইনপুট ডিভাইস, কারণ আমরা যদি এই কেবলটা না লাগাই পিসিতে তাহলে কিন্তু এইটা কাজ করবে না। তারপর হচ্ছে এই মাউসটাও হচ্ছে ইনপুট ডিভাইস। এটাও কিন্তু একটা ইনপুট ডিভাইস। এখন হচ্ছে যে এখন তার সংযোগ ছাড়াও কিন্তু যে ব্লুটুথ বলেন বা ওয়্যারলেস মাউসগুলো বের হয়েছে, তারপরেও কিন্তু একটা কিন্তু এক্সট্রা একটা কিন্তু ওয়্যারলেস ডিভাইস লাগানো থাকে, সেটা পিসি হোক বা ল্যাপটপ হোক। সেক্ষেত্রেও কিন্তু এটা ইনপুট ডিভাইসই পড়ে, কারণ ওই ডিভাইসটা যদি না লাগান তাহলে কিন্তু আর কন্ট্রোল করা যাবে না। হ্যাঁ, তো এটাও কিন্তু একটা ইনপুট ডিভাইস। যদিও এটা কি ইঁদুরের সাথে একটা মানে তুলনা করা হয় এইটা। হুম? তারপরে অনেকগুলো আছে। যেমন হচ্ছে আমাদের যে ডিজিটাল ক্যামেরা, সেটাও এক ধরনের ইনপুট ডিভাইস। হ্যাঁ? তারপর হচ্ছে ওয়েব ক্যামেরা, এটাও একটা ইনপুট ডিভাইস। আ এইটা ওয়েব ক্যামেরা এখনো আ মানে আছে, আগেও ব্যবহার করা হতো। আ এই ওয়েব ক্যামেরাগুলো আ কিন্তু এখন ল্যাপটপে বা পিসির অনেকগুলা সুন্দর, সুন্দর ক্যামেরা বের হয়েছে, যার কারণে এটা কম ব্যবহার করে। এমনকি মোবাইল দিয়েও কিন্তু করা যায়। তারপর হচ্ছে এখানে ইনপুট ডিভাইস। এখান থেকে কিছু, কিছু ব্যাপার আছে যে কিছু, কিছু ডিভাইস একসাথে ইনপুট ডিভাইস, আবার কিছু, কিছু ডিভাইস আছে একসাথে আউটপুট ডিভাইস। এগুলো কিন্তু হয়ে থাকে, হ্যাঁ? তার মধ্যে এইটা হচ্ছে স্ক্যানার। তারপর হচ্ছে ওএমআর। ওএমআর হচ্ছে অপটিক্যাল মার্কার রিডার। ওএমআর যেটা ওই ওএমআর সিট যেমন দেখাই, চলে গেল। এইটা এই যে ওএমআর সিট। এই ওএমআরটা কিভাবে কাজ করে আপনারা জানেন? এই ওএমআর? ওএমআর এইটা আমি একটু বলি যে ওএমআরটা হচ্ছে যে এই যে আমাদের যে নৈবেত্তিক প্রশ্নগুলো হয়, সেগুলো কম্পিউটারের সাহায্যে এগুলো মার্কিং করে আর কি। হ্যাঁ, খুব সহজে এরকম দ্রুত কাজ করা যায় ওএমআরটা। তারপর হচ্ছে মাইক্রোফোন। আমরা যেটা এটা কি ওএমআর না ওআরএম? হ্যাঁ, ওআরএম ওআরএম, সরি সরি। হ্যাঁ, ওআরএম, ধন্যবাদ। আর আরেকটা যেটা আছে ওই যে ছোট যে মেশিনগুলো আছে ওগুলোতেও কিন্তু ব্যবহার করা যায়। এটা হচ্ছে বড় একটা মেশিন, আর একটা হচ্ছে প্রিন্টারের মতো মেশিনগুলো পাওয়া যায়। হ্যাঁ, তারপর হচ্ছে এটা হচ্ছে যে মাইক্রোফোন। আমরা যেটাতে কথা বলি, বিভিন্ন ধরনের মাইক্রোফোন, এটাও একটা ইনপুট ডিভাইস। তারপর হচ্ছে জয়স্টিক, গেম খেলার জন্য যেটা ব্যবহার করা হয় সেইটা। আর অনেকগুলো আছে, লাইট পেনও, এগুলোও একটা ইনপুট ডিভাইস। তো এখান থেকে আমাদের এখানে দেওয়া আছে যে অনেকগুলো দেওয়া আছে, আপনারা একটু জাস্ট লেকচার শিটে আমি দিয়ে দেবো, ওটা আপনি একটু দেখে নেবেন। হ্যাঁ, এখান থেকে যেমন এরকম থাকতে পারে যে তিনটা ইনপুট ডিভাইসের নাম বলুন, বা তিনটা ইনপুট ডিভাইসের নাম বলেন, বা কয়েকটি ইনপুট ডিভাইসের নাম বলেন, এরকম থাকতে পারে। বা কিছু প্রশ্ন থাকে যে কিবোর্ড কোন ধরনের ডিভাইস। হ্যাঁ, তখন ৪ টা প্রশ্ন থাকবে, তখন আপনাকে হয়তো উত্তর দিতে হতে পারে। এরকম অনেক এমসিকিউ আকারে প্রশ্ন থাকে আরকি। হ্যাঁ? তারপর হচ্ছে কেন্দ্র প্রক্রিয়াকরণ, যেটা সিপিইউ বললাম। এটা তো কিছুক্ষণ আলোচনা করলাম। এটা নিয়ে আরো আলোচনা করলাম না। আর আউটপুট ডিভাইস বলতে আমরা বাইরে থেকে যেটা দেখতে পাই। যেমন হচ্ছে মনিটর, তারপর হচ্ছে প্রিন্টার, হ্যাঁ? তারপর হচ্ছে এই যে কিছু, কিছু বললাম যে আম কিছু ইনপুটও হয় আর কিছু আউটপুটও হয়। আর হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্বন্ধে আলোচনা করলাম। এই জিনিসগুলোই কিন্তু এখানে লেখা আছে। এবং এই যে অনেকগুলো লেখা আছে, ইনপুট ডিভাইস কোনগুলা, আউটপুট ডিভাইস কোনগুলা, হ্যাঁ? এই যে এখানে সবকিছু লিখে রেখেছি। আপনি একটু জাস্ট আপনাদের একটু দেখে নিবেন পরবর্তীতে। আর যে এতক্ষণ যে আলোচনা করলাম যে সফটওয়্যার কি, সিস্টেম সফটওয়্যার কোনগুলা, এগুলো সব বিস্তারিত এখানে লেখা আছে, এবং যা বললাম একই পদ্ধতিতে লিখা আছে। হ্যাঁ? আর এই যে আলোচনা যেটা করলাম সেটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার, এই যে প্রকারভেদ যেটা দেখালাম সেইটাই। এখন হচ্ছে যে আমি আর কিছু এখান থেকে দেখালাম না, যেহেতু আলোচনা করা হয়ে গেছে। এই তো আমরা আজকের যেই পরবর্তীতে যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে আম কম্পিউটারের ফোল্ডার কিভাবে তৈরি করতে হয়, রিনেম এবং ডিলিট এটা কিভাবে করতে হয়। যদিও অনেকেই এগুলা জানেন, তারপরে আমিও হয়তো জানার মধ্যে কিছু, কিছু বিষয় থাকে যেটা হচ্ছে হয়তো নাও জানতে পারেন।
তো যার কারণে একটু মনোযোগ সহকারে একটু দেখানোর মানে চেষ্টা করবেন। অসুবিধা নাই। যদি জানা থাকে তাহলে তো ভালোই। আর যেহেতু আমরা কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করি এগুলো আ এটা সবসময় আমরা জানবোই আরকি, হ্যাঁ? তো যাই হোক, আমি ১ম এই আ একটা ফোল্ডার তৈরি করে দেখাই এবং ফোল্ডারগুলো কিভাবে কাজ করে সেটা একটু দেখাই। ওকে, ওকে। তো দেখুন যে আপনার যেখানে ফোল্ডার তৈরি করুন না কেন, অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মাউসের কিন্তু আমাদের ২ টা বাটন থাকে। অবশ্যই খেয়াল রাখবেন যে মাউসের ২ টা বাটন থাকে। আমাদের এই যে এ কোথায় কি কাজ করতে হয় সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন আমাদের এই মাউসটার দিকে একটু যদি লক্ষ্য রাখেন তাহলে কিন্তু দেখবেন যে এই সাইডে একটা বাটন থাকে আর এই সাইডে একটা বাটন থাকে। ২ টা বাটন থাকে। এটা হচ্ছে লেফট আর এটা হচ্ছে রাইট। আর মাঝে একটা কিন্তু হোয়াইল থাকে চাকার মতো। এটা কিন্তু বাটন না। হ্যাঁ? অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। বামের যে বাটনটা রয়েছে সেটাকে বলা হয় অ্যাকশন বাটন। আর ডানের যে বাটনটা বলা হয় সেটা হচ্ছে প্রোগ্রাম বাটন। এইটা। মানে একটা জিনিসের ২ টা নাম। হ্যাঁ? তাহলে লেফটের হচ্ছে অ্যাকশন বাটন আর রাইটের যে বাটনটা রয়েছে সেটা হচ্ছে প্রোগ্রাম বাটন। এখন প্রোগ্রাম বাটন জিনিসটা কি সেটু বলি। যেমন হচ্ছে যে আপনি মনে করেন যে কোনো হোটেলে যাচ্ছেন, হোটেলে গিয়ে জাস্ট ওয়েটারকে জিজ্ঞেস করবেন যে কি আছে, তাই না? তখন সে কি একটা তালিকা দিয়ে দেয়, তাই না? তো যে তার হোটেলে কি, কি আ পাওয়া যায় আরকি। তো সেইরকম যে এই যে দেখুন যে আমি মাউসে যখন ডান বাটন ক্লিক করব দেখবেন যে এই যে এতগুলো তালিকা চলে আসলো। এই যে দেখেন এতগুলো তালিকা চলে আসলো বা অপশন চলে আসলো। এটাই হচ্ছে ডান বাটনের কাজ। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে যখন কোনো কিছু আপনার মেনুর প্রয়োজন হবে, অপশনের প্রয়োজন হবে সেক্ষেত্রে কিন্তু ডান বাটন ক্লিক করতে হয় এবং যে কাজটা আপনি করতে চাচ্ছেন সেই কাজটা যদি সম্পূর্ণ করতে চান সেক্ষেত্রে আপনার কি করতে হবে মাউসের বাম বাটন চাপ দিতে হবে। তো বাম বাটনকে বলা হয় অ্যাকশন বাটন। হ্যাঁ? এই যে কাজটা সম্পূর্ণ করবেন। তো আপনি যখন দেখবেন যে যেই স্থানে ফোল্ডার তৈরি করার প্রয়োজন হবে সেই স্থানে ডান বাটন ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পর এখান থেকে যে নিউ অপশন রয়েছে দেখুন অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। এই যে দেখুন অনেকগুলা অপশন রয়ে চলে এসছে। আসার পর এখান থেকে এই যে এই নিউ এ ক্লিক করবেন। নিউ এ ক্লিক করার পর ফোল্ডার যে অপশন রয়েছে এই ফোল্ডারে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবেন যে একটা নতুন একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে এবং ফোল্ডার তৈরি হওয়ার সাথে সাথেই প্রথম অবস্থায় কিন্তু খেয়াল রাখবেন দেখবেন যে একটা ফোল্ডারে একটা নাম চলে এসছে এবং এখানে দেখবেন যে লিখাটা নীল হয়ে গেছে। মানে এইটা নীল থাকা অবস্থায় আপনি যদি নরমালি কিবোর্ড থেকে কি করেন এখান থেকে টাইপ করেন তাহলে দেখবেন যে ওইটা আগে যে নিউ ফোল্ডার লিখাটা ছিল সেটা কিন্তু কেটে গিয়ে নতুন একটা শব্দ বা যেই আপনি টাইপ করবেন সেটা কিন্তু অটোমেটিক এই যে চলে এসছে এবং ফাঁকা জায়গাতে ক্লিক করলে সেই নামটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এইভাবে যদি আরো একটা তৈরি করি এই যে আবারও ডান বাটন ক্লিক করলাম। ডান বাটন ক্লিক করার পর এখান থেকে নিউ এ গেলাম। নিউ এ গিয়ে এখান থেকে ফোল্ডারে ক্লিক করলাম। ফোল্ডারে ক্লিক করার সাথে, সাথে আবারও দেখেন একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। হ্যাঁ? এভাবে আমরা যতবার ডান বাটন ক্লিক করব, নিউ করব ততবার কিন্তু একটা চলে আসবে। আর এখানে 2 হওয়ার কারণ হচ্ছে কি আগে থেকে যদি একটা কি হয়ে যায় ফোল্ডার তৈরি করা থাকে সেক্ষেত্রে 1, 2, 3, 4 থাকতে পারে। তো এই হচ্ছে ফোল্ডার তৈরি করা। এবার ফোল্ডার তৈরি করার পর ফোল্ডারটা যদি আপনি আ কে মানে নাম চেঞ্জ করতে চান, এটাকে বলা হয় রিনেম। আমি একবারে কিন্তু এই যেখানে আমাদের যে লেকচার শিট দেওয়া আছে, এই লেকচার শিটে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ? আপনার কিভাবে ফোল্ডারের মানে মানে কালার চেঞ্জ করতে হয় বা কিভাবে ফোল্ডার তৈরি করতে হয় সবকিছু এখানে কিন্তু দেওয়া আছে। আমি যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে দেখুন এই যে সুন্দরভাবে এখানে দেওয়া আছে ছবি সহকারে। এই যে, হ্যাঁ? এই যে দেখুন সুন্দরভাবে এখানে ছবি সহকারে দেওয়া আছে যে কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়, কিভাবে নাম চেঞ্জ করতে হয়। এই যে দেখুন, এই যে সুন্দরভাবে দেওয়া আছে। কেউ যদি বুঝতেও না পারেন, এই যে লেকচার শিট এমনভাবে তৈরি করেছি যাতে একবারে ভিডিওর মতোই আরকি যারা পড়েও বুঝতে পারবেন। এই যে দেখুন যে লেখা আছে যে ফোল্ডারের ডান বাটন ক্লিক করে মাউসের এই যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটি তালিকা আসবে। এই যে তালিকার দেখুন সুন্দরভাবে একটি ছবি দিয়ে দিয়েছি। এবং এখান থেকে লেখা আছে দেখেন যে রিনেম এ ক্লিক করলেই একটা নতুন টাইপ হবে। এই যে সুন্দরভাবে এখানে মার্কিং করা আছে দেখুন। তো আমি এই লেকচার শিটটা কিন্তু সেভাবে তৈরি করা হয়েছে। আপনার আম পড়েও সুন্দরভাবে আপনার ওই ছবিতেও বুঝতে পারবেন। তাহলে কি করতে হবে এই যে ছবিটার আপনি নাম চেঞ্জ করবেন বা ফোল্ডারের নাম চেঞ্জ করবেন ডান বাটন ক্লিক করতে হবে।
ডান বাটন ক্লিক করার পর এই যে এখানে দেখুন যে রিনেম যে অপশন রয়েছে, এই রিনেমে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখবেন যে এটা নীল হয়ে গেছে। যদি নীল হয়ে যায় তাহলে বুঝবেন যে হ্যাঁ, এটা এডিটেবল হয়ে গেছে। এখন আপনি এডিট করতে পারবেন। এখন যেই নাম দেবেন, আমি এখানে সেকেন্ড দিলাম, ফাঁকা জায়গায় ক্লিক করলে দেখবেন যে ওটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন চেঞ্জ হয়ে গেছে। এখন রিনেমের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আপনারা দেখেন যে আমি যে ফোল্ডারটা তৈরি করলাম সেই ফোল্ডারের নাম হচ্ছে ফার্স্ট 1st দিয়েছি। এখন আবারও যদি আমি কি করি, এখান থেকে নিউ এ ক্লিক করি, নিউ এ ক্লিক করার পর ফার্স্ট যদি নাম দেই, নাম দেওয়ার পর ফাঁকা জায়গাতে যদি ক্লিক করি অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, তাহলে দেখবেন যে এইরকম একটা কিন্তু মেসেজ আসবে আপনার এখানে। এরকম একটা দেখেন সুন্দরভাবে একটা মেসেজ আসছে। মেসেজ আসার কারণ হচ্ছে যে এই যে দেখুন যে অলরেডি দেখাচ্ছে, মানে আমি যে নামটা দিয়েছি এর আগে কিন্তু এই নামটা ছিল। এখন যদি আমি আবারও এখানে যদি ওকে এস করে দিই তাহলে কিন্তু পূর্বে যে তথ্য থাকবে ওই সেই ফোল্ডারে সেটা কিন্তু মুছে যাবে। তো অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যে আম, এই জিনিসগুলো কিন্তু যে রিনেম মানে যেন অলরেডি যদি থাকে তাহলে আপনি নো করবেন। নো করার পর এখান থেকে আমি যে নাম দিতে চাচ্ছি তাহলে বুঝে নেবেন যে এই নামে আরো কিছু আছে, সেক্ষেত্রে আপনি অন্য কিছু নাম দিতে পারেন। যদি একই নাম দেওয়ার প্রয়োজন হয়, যেমন ফার্স্ট এস টি দিলাম, ফার্স্ট দিলাম, লাস্টে কিছু দিয়ে দিলাম, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই এভাবে আপনাকে দিতে হবে। তবে হ্যাঁ, আমরা কম্পিউটার পরিচালনা করার সময় বা কম্পিউটার চালার সময় আমি দেখেছি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে, আমরা কম্পিউটার চালাই ঠিকই কিন্তু আম, মানে চোখের সাথে কাজ করি, অনেকে পড়ি না। যার কারণে মনে করি যে কম্পিউটারটা অনেক মানে কঠিন একটা জিনিস। সেজন্য বলছি যে অবশ্যই একটা কাজ করবেন। আপনি যেখানে মাউস পয়েন্টে নিয়ে যাচ্ছেন অবশ্যই মনে উচ্চারণ করবেন। আপনি উচ্চারণ ভুল করেন, সঠিক করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মনে উচ্চারণ করবেন। এখন দেখেন যে আমি এখান থেকে রিনেম করব। তাহলে কি এই যে ডান বাটন ক্লিক করলেন, ক্লিক করার পর কোথায় ক্লিক করছেন? অবশ্যই রিনেমে ক্লিক করছেন। তাহলে মনে আপনাকে রিনেমটা উচ্চারণ করতে হবে। আপনি যদি ১০ টা ফোল্ডার তৈরি করেন, ১০ বার যদি মনে এভাবে উচ্চারণ করেন, তাহলে দেখবেন যে ওটার নামটা কিন্তু অলরেডি মুখস্থ হয়ে গেছে। এবং মুখস্থ হয়ে গেলে আপনি অন্য কম্পিউটারে গিয়েও বা ল্যাপটপে গিয়েও ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে হ্যাঁ, এখান থেকে ডান বাটন ক্লিক করলাম, লাস্টে যে ২ টা থেকে একটা উপরে দিয়ে তখন আবার নাম লিখতে হবে। সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার কম্পিউটারে কাজ পারবেন কিন্তু অন্য কম্পিউটারে গিয়ে পারবেন না। যেমন আরেকটা হয় আমি দেখাই। আমি দেখুন যে এখানে ডান বাটন ক্লিক করছি। ডান বাটন ক্লিক করার পর আমি যখন কি করছি, এই যে এখানে ধরেন নিউ যে লিখা আছে, আম এই যে ডান বাটন ক্লিক করলাম, এই যে নিউ এ ক্লিক করলাম। তাহলে দেখেন ভালো করে বুঝেন। এই যে যখন নিউ এ ক্লিক করলাম, এই নিউ এর আন্ডারে এখানে কিন্তু অ্যারো চিহ্ন দেখাচ্ছে। এই যে দেখুন অ্যারো চিহ্ন দেখাচ্ছে। এর মানে হচ্ছে যে এটার অধীনে আরো কিছু আছে। তাহলে কোনগুলো আসলো? এগুলো আসলো। এখন এই যে দেখুন যে আমি যখন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার সাথে আমার এতটুকু জায়গা ফাঁকা আছে কম্পিউটারের স্ক্রিনে। সেজন্য কিন্তু খুব সহজে কিন্তু আসছে। কিন্তু দেখবেন আমার যদি একটু আমি এখানে ডান বাটন ক্লিক করি, স্ক্রিনটা একটু বড় করে আসলে ভালো হয় আর কি। আসল কথা হচ্ছে যে Google Meet এ আপনার স্ক্রিনটা একটু মানে আ ছোটই দেখা যায়। সেক্ষেত্রে আপনি আপনার যে আছে না? এই যে কম্পিউটার যে স্ক্রিন ওখান থেকে বড় করতে পারেন। যেমন হচ্ছে এই যে ট্রিপল ডট এ যাবেন। ট্রিপল ডট এ গিয়ে এই যে দেখবেন যে ফুল স্ক্রিন লিখা আছে। এই ফুল স্ক্রিনে যাবেন অথবা লেআউট নামে একটা অপশন আছে যে চেঞ্জ লেআউট লিখা আছে দেখবেন। এই চেঞ্জ লেআউটে ক্লিক করে আপনার এখান থেকে এই যে এখানে এটাতে ক্লিক করবেন, হ্যাঁ? তাহলে দেখবেন যে স্ক্রিনটা আপনার কম্পিউটার বা ল্যাপটপে ফুল স্ক্রিন হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। কি বুঝতে পেরেছেন? ওকে। ক্লিয়ার বুঝতেছি না আসলে, মানে একটু আগে ভালো দেখা গেছিল, মানে বেশ বড় করে। জি, জি। এখন আসলে ওই আপনারটা আমাদের মতোই মানে দেখা যায়, আগে আপনারটা বড় ছিল আর কি স্ক্রিন, জি, জি। যেটা ক্লিয়ার বুঝতে পারতাম আর কি। আপনাদের বাকিদের কি একই সমস্যা? হ্যাঁ ভাইয়া, মানে আমাদের মতো এই যে ছোট হয়ে আসছে। আপনি আবার দরকার পড়লে ইয়া করেন আরকি। হ্যাঁ, তাহলে মনে হয় ঠিক হবে। ওইটা হ্যাঁ কেটে দিয়ে আবার করি তো।
এখন কি দেখা যায়? হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, হ্যাঁ, এখন ঠিক আছে। ঠিক আছে। তাহলে সমস্যা হলে অবশ্যই বলবেন, তাহলে আমি বুঝতে পারবো কিন্তু। তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদিক থেকে কথা বলে যাচ্ছি আর মনে করেন যে হ্যাঁ, ওকে। থ্যাংক ইউ। জি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে আপনার যদি ডেস্কটপে দেখা যাচ্ছে আমি এক প্রান্তে ডান বাটন ক্লিক করি, এখন ডান বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন যে এইখান থেকে আমাকে এই যে অ্যারো চিহ্ন ঠিকই দেখাচ্ছে যে ডানে অ্যারো চিহ্ন আছে, কিন্তু এখন তো আমি যখন এখানে ডান বাটন ক্লিক করে অ্যারোতে নিয়ে যাব, তখন দেখবেন যে এটা তো আর ডানে আসলো না, আসলো কোথায়, বাম সাইডে। তখন এই যে দেখবেন যে অনেকেই যারা আমরা কম্পিউটার ব্যবহার করি তো দেখবেন যে এটা তো দেখিয়েছিলাম ডানে হওয়ার কথা কিন্তু হয়ে গেছে বামে, এটা আবার কেমন? তো তো যার কারণে এরকম কিন্তু হয়ে থাকে, হ্যাঁ? তো এই মানে আপনি ক্লিক করে কেমন অপশন আসছে, যেমন নিয়ে ক্লিক করলে কি, কি অপশন আসছে, এটা একটু আপনাকে কি করতে হবে? পড়ে নিয়ে বুঝে নিতে হবে। তাহলে কিন্তু আপনার সুবিধা হবে, হ্যাঁ? অবশ্যই, অবশ্যই মনে রাখবেন। তো এই হচ্ছে রিনেম করার একটা পদ্ধতি। এছাড়াও কিবোর্ড থেকে আপনি করতে পারেন। সেটা হচ্ছে জাস্ট এই যে ফোল্ডারটা আপনারা রিনেম করবেন, সেই ফোল্ডারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কিবোর্ড থেকে F1, F2, F3 ওইটাকে বলা হয় ফাংশন বাটন। আমি দেখাই এখানে আসবে কিনা। আ ওএসকে এখানে আছে কিবোর্ড। ওকে। এই যে কিবোর্ডের যে ইটা দেখতে পাচ্ছেন, এই যে উপরে যে ফাংশন বাটন থাকে, এই ফাংশন থেকেই জাস্ট F2 প্রেস করবেন। জাস্ট F2। F2 প্রেস করলেই দেখবেন যে এটা রিনেম হয়ে যাবে। হ্যাঁ? অটোমেটিক এটা রিনেম হয়ে, যেমন আমি এই ফোল্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পর কিবোর্ড থেকে F2 প্রেস করলে এই যে দেখুন এডিট হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হলো না? ডান বাটন ক্লিক করতে হলো না, রিনেম এ ক্লিক করতে হলো না। তাহলে একবারেই আমরা করতে পারি। হ্যাঁ? জাস্ট সিলেক্ট করে ডান বাটন এই যে F2 প্রেস করলেই অটোমেটিক চলে আসবে। শুধু ফোল্ডার নয়, আপনি যেকোনো ফাইল, যেমন আমি মনে করেন যে এই যে প্রত্যয়নপত্র যেটি লিখা আছে এইটা আমি রিনেম করব। জাস্ট আমি এই যে কিবোর্ড থেকে প্রেস করলাম, এডিট হয়ে গেল। এবার আমি যেকোনো নাম দিতে পারি। হ্যাঁ? অটোমেটিক দেখুন নামটা চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে রিনেম করা যায়। তো এটা একটা পদ্ধতি। এখন হচ্ছে যে এই যে ফোল্ডারটা তৈরি করা হলো, ফোল্ডারটা কিভাবে আপনার আইকনটা পরিবর্তন করবেন। তো আইকন চেঞ্জ করার জন্য ডান বাটন ক্লিক করতে হবে। ডান বাটন ক্লিক করার পর এখান থেকে এই যে লিখা আছে প্রপার্টিজ, প্রপার্টিজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে। আর কি ধরনের ডায়লগ বক্স আসছে, অবশ্যই, অবশ্যই কিন্তু এই উপরের এটাকে বলা হয় টাইটেল বার। এই টাইটেল বারটা কিন্তু খেয়াল রাখতে হবে। অনেক সময় আমাদের দেখা যাচ্ছে ক্লিক করে বসেছি কিন্তু কি ধরনের বক্স আসলে এটা আইডিয়া পাই না বা বুঝতে পারি না। তো অবশ্যই কিন্তু এখান থেকে তাকাবেন যে এটা কি লিখা আছে। তাহলে কি অবশ্যই এটা প্রপার্টিজ দেওয়া আছে এবং এখানে দেখবেন যে অনেকগুলো ট্যাব আছে, এগুলোকে বলা হয় ট্যাব, যেমন হচ্ছে জেনারেল, তারপর হচ্ছে শেয়ারিং, সিকিউরিটি, প্রিভিয়াস, কাস্টমাইজ। তো অর্থাৎ আপনি যেখানে যে ট্যাবে ক্লিক করবেন এগুলো হচ্ছে ট্যাব, সেই ট্যাবগুলোর কিন্তু অপশন দেখাবে, এই যে অনগুলো অপশন দেখাচ্ছে। তো নর্মালি জেনারেল অপশন থাকে। তো এই জেনারেল অপশনটা কি কি আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা বুঝতে পারবো যে এই যে ফোল্ডারটা তৈরি করা হয়েছে কত তারিখে তৈরি হয়েছে, কতটা সময় তৈরি হয়েছে, কোথায় ফোল্ডারটা আছে, কোন লোকেশনে, সেগুলোর তথ্য কিন্তু এই জেনারেল অপশনে কিন্তু থাকবে, জেনারেল ট্যাবে। এখন এটা দেখার পাশাপাশি আমরা এখন এই আইকনটা চেঞ্জ করব। সেক্ষেত্রে এই যে কাস্টমাইজে যেতে হবে। কাস্টমাইজে যাওয়ার পর চেঞ্জ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটা ডায়লগ বক্স আসবে। আসার পর এখান থেকে এই যে দেখবেন যে এই যে নিচে যে অপশনটা রয়েছে, যে নিচের যে অপশনটা সেটা হচ্ছে এই যে এখান থেকে দেখবেন যে ২ টা অ্যারো চিহ্ন রয়েছে। একটা আছে রাইট অ্যারো চিহ্ন। এই রাইটে ক্লিক করবেন। রাইটে যখন ক্লিক করবেন অটোমেটিক দেখবেন অনেকগুলো আইকন আসছে। এই যে অনেকগুলো আইকন আসছে। যেকোনো আইকনটা ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে, আবার ওকে। দেখবেন যে, যে আইকনটা আছে সুন্দর আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন সুন্দর আইকন, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইভাবে। এই যে সুন্দর আইকন চেঞ্জ হয়ে গেছে। আর একটা হচ্ছে এখান থেকে এমন আইকন দেবেন যে আইকনটা আপনার কাজের সাথে সামঞ্জস্য হয়। এখন আমি যদি মনে করেন যে এখানে আমি অনেকগুলো তো আইকন আছে, এখানে ধরেন এই যে এই আইকনটা দিয়ে দিলাম। তো এইটা আইকনটা এটা কি টার্ন অফ কম্পিউটার, অর্থাৎ শাটডাউন কম্পিউটার কি যেভাবে অফ হয় সেটার কিন্তু এটা একটা আইকন। তাহলে আপনি যদি এইরকম আইকন দেন তাহলে তো আপনি বুঝছেন যে হ্যাঁ এটা একটা নরমালি আইকন, কিন্তু অনেকেই মনে করবে যে এটা মনে হয় ক্লিক করলে কম্পিউটার অফ হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনার ফোল্ডার যেরকম সেই অনুযায়ী আপনি আইকনগুলো ব্যবহার করবেন। আইকনের আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আইকনটা আমি হাইড করে রাখবো,
সেক্ষেত্রে করা যায় সেটা হচ্ছে যে কাস্টমাইজে যাবেন, কাস্টমাইজে চেঞ্জ আইকন, আইকনে যাওয়ার পর এইখানে জাস্ট একটু যদি ভেতরের দিকে যান তাহলে দেখবেন যে এখানে একটা ফাঁকা একটা বক্স রয়েছে। এই যে দেখেন ফাঁকা একটা বক্স রয়েছে, এই ফাঁকা বক্সে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর ওকে, এবার ওকে ক্লিক করবেন, দেখবেন আইকন থাকবে না কিন্তু লেখা থাকবে। আপনি যদি ছোট্ট করে এখানে জাস্ট আমি ট্যাপ করে দিই তাহলে বুঝতেই পারবেন না যে এখানে মনে হয় কোনো মানে ফোল্ডার আছে। এখন আমি যদি কি করি, এখানে মনে করেন যে আমি একটা ফোল্ডার তৈরি করেছি, ফোল্ডার ওপেন করেছি। এখন এখানে জাস্ট আমি আরো একটা ফোল্ডার তৈরি করলাম, ধরেন এই ফোল্ডারের নাম দিলাম বি। এখন সুন্দরভাবে দেখা যাচ্ছে, কিন্তু এইটাকে যখন আমি কি করব, প্রপার্টিজে গেলাম, কাস্টমাইজে গেলাম, চেঞ্জ আইকনে গিয়ে জাস্ট এখান থেকে আমরা দেখব যে ফাঁকা যে আইকনটা রয়েছে কোথায় আছে। তাহলে এখানে পেয়ে গেলাম, এবার ওকে, আবার ওকে। তাহলে দেখবেন যে এই যে এখান থেকে কিন্তু বোঝা যাবে না। কেউ যদি এভাবে কোনো জায়গাতে রাখেন তাহলে কিন্তু এটা বুঝাই যাবে না যে হ্যাঁ এটা একটা ফোল্ডার নাকি। অনেকেই জাস্ট কি করবে, এখান থেকে যাবে, যাওয়ার পর দেখবে যে হ্যাঁ এখানে যাইতো দেখি, গিয়ে দেখবে যে কিছুই নাই। হ্যাঁ, মনে হচ্ছে বিও খেয়াল করবে না, মনে হচ্ছে কিছু নাই, তাহলে আবার ব্যাকে চলে যায়। তো এটাও কিন্তু একটা হাইড করার একটা টেকনিক। হ্যাঁ, তো আপনি ইচ্ছা মতো এই জিনিসটা করা যায়। আর আরো কিছু কোড আছে, সেই কোডগুলা দিলে এই নামটাই দেখাবে না, শুধুমাত্র ওখানেই ফোল্ডার থাকবে। হুম, তো এটা একটা সুন্দর একটা টেকনিক, আপনি অবলম্বন করতে পারেন এটা খুব সহজেই। এখন হচ্ছে এই ফোল্ডারটা কিভাবে আগের অবস্থায় নিয়ে আসবেন, তাহলে আবার কি করতে হবে, ওই ফোল্ডারের উপর ডান বাটন ক্লিক করতে হবে, প্রপার্টিজে যেতে হবে, প্রপার্টিজ এর পর কাস্টমাইজ। এই যে এখানে দেখবেন এখানে একটা লেখা আছে রিস্টোর ডিফল্ট। তো রিস্টোর ডিফল্টে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই আমাদের যে আইকনটা পূর্বে যা ছিল সেটা কিন্তু চলে আসবে। এখানে দেখেন ক্লিক করলেন, কাস্টমাইজ, এটা ফিক্সড হয়ে গেছে, হ্যাঁ, সেজন্য আসছে না। তো এখানে রিস্টোর করলে অনেক সময় কিন্তু চলে আসবে, এখান থেকে ক্লিক করবেন চলে আসবে। আর এখান থেকে যদি না আসে তাহলে জাস্ট আইকনে ক্লিক করবেন, প্রথম যে আইকনটা আছে এই যে ফোল্ডারটা, আইকনে ক্লিক করে ওকে করবেন, তাহলে দেখবেন যে আগের যে আইকনটা সেটা কিন্তু চলে এসছে। হ্যাঁ, খুব সহজেই। তো খুব এইভাবে ফোল্ডার গুলো চেঞ্জ করা যায়। ওকে, এবার চেঞ্জ করার পর আমরা একটা ফোল্ডারের একটা কাজ দেখব, সেটা হচ্ছে ভুল করে কোনো যদি ডিলিট করে দিই সেটা কিভাবে নিয়ে আসবো। যেমন ডেস্কটপে কোনো আইকন থাকুক বা না থাকুক, আপনার এখানে রিসাইকেল বিন নামে একটা কিন্তু আইকন থাকবে, এটা হচ্ছে আমরা যে ডাস্টবিনের মতো কাজ করে। তো এখান থেকে দেখুন যে এই আইকনটার দেখাচ্ছে যে পাত্রতে কোনো কিছু রাখা আছে মনে হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে কোনো আইকনটাতে রাখা আছে এরকম মনে হচ্ছে। তো এটাকে আমরা যদি ডান বাটন ক্লিক করি, ডান বাটন ক্লিক করার পর দেখবেন যে ওই রিসাইকেল বিনের ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসছে, যেমন হচ্ছে যে এই যে দেখেন এমটি রিসাইকেল বিন, মানে এমটি মানে ফাঁকা, তাই না, খালি। তাহলে আমি যদি এই রিসাইকেল বিনটা ফাঁকা করে দিই, এখানে বাইরে থেকে সবকিছু ডিলিট করে দিলাম, দেখুন ক্লিক করার পর আমি জিজ্ঞেস করছি যে আপনি কি সব রিসাইকেল বিন থেকে সব ডিলিট করে দিবেন, তো ইয়েস, ইয়েস করলে দেখবেন যে ডিলিট হয়ে যাবে। এই যে অনেকগুলো ফাইল ছিল ডিলিট হয়ে গেছে, এবং পরবর্তীতে দেখবেন যে রিসাইকেল বিনটা একবারে ফাঁকা হয়ে গেছে, কোনো কোনো কিছু রাখা নয়। এখন যদি আমি কি করি, এই যে এ নামে যে ফোল্ডারটা রয়েছে এটাকে যদি ডান বাটন ক্লিক করে এটাকে ডিলিট করে দিই, ডিলিট করার পর এই যে ডিলিট করার সাথে সাথে দেখবেন যে ওটা রিসাইকেল বিনের মধ্যে চলে গেছে, এবং বাইরে থেকে দেখা যাচ্ছে রিসাইকেল বিনটার ভেতরে মনে হচ্ছে কোনো কিছু রাখা আছে, কাগজ রাখা আছে, তাই না? এখন ভুল করে যদি ডিলিট করেই দিয়েছি, এটা নিয়ে আসবো কিভাবে? আপনি লাস্ট যে কাজগুলো করেছেন সেইটা যদি খুব সহজে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল জাস্ট জেড প্রেস করবেন। তাহলে এই যে দেখুন এটা রিস্টোর হয়ে ডেস্কটপে যে কোনো একটা এক জায়গায় এই যে দেখুন সুন্দরভাবে চলে গেছে, এই যে আবারও চলে এসছে। হ্যাঁ, আর যদি আরেকভাবে ডিলিট করতে চান, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ডান বাটন ক্লিক করতে ডিলিট করা যায়। এছাড়াও কিবোর্ড থেকে জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে ডিলিট প্রেস করবেন, অটোমেটিক কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। এখন ডিলিট করার পর কিভাবে এটাকে ব্যাকে নিয়ে আসবেন, সেজন্য আপনাকে কি করতে হবে, কিবোর্ডের ডাবল ক্লিক করে এখান দিয়ে নিয়ে আসতে হবে। এই যে দেখুন আমার রিসাইকেল বিনটা ওপেন হয়ে গেছে, এই যে দেখুন খুব সহজেই রিসাইকেল বিনটা এই যে ওপেন হয়ে আছে, এই যে রিসাইকেল বিন, এবং রিসাইকেলের মধ্যে এই ফোল্ডারটি কিন্তু আছে। এখন এটাকে আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য জাস্ট কি করতে হবে, এই ফোল্ডারের উপর ডান বাটন ক্লিক করতে হবে। ডান বাটন ক্লিক করার পর অবশ্যই, অবশ্যই কিন্তু মনে রাখবেন, বারবার বলা হচ্ছে যে, যে কাজটা করবেন ডান বাটন ক্লিক করলে আসলে কি ডায়লগ বক্সে কি লিখা আসছে অবশ্যই পড়ে দেখবেন। না হলে কিন্তু আপনি অন্য কম্পিউটারে বসলে আর পারবেন না।
হ্যাঁ? এখন এই যে দেখুন লিখা আছে রিস্টোর, মানে পুনরায় স্টোর মানে জমা হওয়া। তাহলে আপনার যদি ডান বাটন ক্লিক করে রিস্টোর এ ক্লিক করেন তাহলে এই রিসেল বিনটা ফাঁকা হয়ে গেছে এবং আমি যদি এটা কেটে দিই তাহলে দেখতে পাবেন যে ডেস্কটপে এই যে দেখুন এখানে আবারও কিন্তু এই আ চলে এসছে। এভাবেও ডিলিট করা যায়। আরেকভাবে ডিলিট করা যায়। আমি যদি এখানে ক্লিক করে জাস্ট এইটাকে টান দিয়ে মানে রিসেল বিনে ছেড়ে দিলাম। দেখুন অটোমেটিক কিন্তু ডিলিট হয়ে গেছে। এই যে দেখুন ডিলিট হয়ে গেছে। আবারও যদি আমি রিসেল বিন ওপেন করি, এই যে দেখুন ২ টা ফোল্ডার ওপেন হয়ে গেছে। এখন যদি আমি ২ টার মধ্যে একটা ফোল্ডারকে আগের অবস্থায় নিয়ে যেতে চাই, তাহলে যে ফোল্ডারটা আগের অবস্থায় নিয়ে যাবো, সেক্ষেত্রে ডান বাটন ক্লিক করো রিস্টোর। এই যে দেখুন আগের অবস্থায় চলে গেছে। আমি যদি আবারও দেখি ডেস্কটপে, এই যে দেখুন ডেস্কটপে চলে এসছে। তাহলে এইভাবে আপনি ডিলিটকৃত ফাইল খুব সহজেই কিন্তু উদ্ধার করতে পারবেন। তবে ডিলিট করে আম রিসাইকেল বিন থেকে উদ্ধার করা যায়। কিন্তু রিসাইকেল বিন থেকে যদি আপনারা ডিলিট করে দেন তাহলে কিন্তু ফাইলগুলো উদ্ধার করা খুবই কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে বিভিন্ন যে রিকভারি সফটওয়্যার রয়েছে, সেই রিকভারি সফটওয়্যার দিয়েও আপনি উদ্ধার করতে পারবেন। তবে ৮০% আ মানে পাইতে পারেন, নাও পাইতে পারেন। হ্যাঁ? কিছু আছে পেইড সফটওয়্যার দিয়েও করা যায়। যে সফটওয়্যার রয়েছে অনেকগুলো করা যায়। তবে মনের মতো তথ্যগুলো পাবেন না। এই হচ্ছে একটা সমস্যা। আর ডিলিট করার একটা পদ্ধতি হচ্ছে যে আপনি যদি পার্মানেন্ট ডিলিট করেন, যেমন দেখেন আমি এখান থেকে রিসাইকেল বিনটা একবারে ফাঁকা রাখলাম, এই যে কিছু নাই, হ্যাঁ, এই রিসাইকেল বিনটা কিছু নাই। এখন এইটাকে যদি আমি কি করি, এই যে দেখুন ডান বাটন ক্লিক করলে কিলাম কি ডিলিট করলাম, দিয়ে এটাকে ডিলিট করে দিলাম, তাহলে কি বলে এই আমাদের রিসাইকেল বিনে আসলো। রিসাইকেল বিন থেকেও যদি আবার ডিলিট করি তাহলে কিন্তু আমাদের পুরা আম, কোথায় চলে গেল, একবারে কিন্তু কম্পিউটার থেকে হারিয়ে গেল। হ্যাঁ, এই যে হারিয়ে গেছে। এখন তাহলে আমাকে ২ টা পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে। কিন্তু আপনি যদি চান যে আপনি পার্মানেন্টলি ডিলিট করে দিবেন, রিসাইকেল বিনের জন্য না যায়, সেক্ষেত্রে আপনাকে জাস্ট কি করতে হবে? এখানে ক্লিক করবেন, মানে এই ফোল্ডারটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিবোর্ড থেকে জাস্ট শিফট প্রেস করে আ চাপ দিয়ে ধরে থাকবেন। ধরার পর এই যে দেখুন একটা মেসেজ আসছে আপনার এখানে, এই যে এখানে মেসেজ আসছে কিন্তু। এই যে আপনাকে দেখাচ্ছে। যে এই যে পার্মানেন্টলি ডিলিট, হ্যাঁ, দিস ফোল্ডার। এখন যদি আপনি কি করেন ইয়েস করেন তাহলে কিন্তু আর রিসাইকেল বিনে যাবে না, সরাসরি একবারে ওখান থেকে সরাসরি চলে গেল। তাহলে এইভাবেও কিন্তু আপনি ডিলিট করতে পারেন। আবারও বলে দিই, যে ফোল্ডারটা ডিলিট করতে চান সেই ফোল্ডারে ক্লিক করবেন, শিফট প্রেস করে চাপ দিয়ে ধরে থাকবেন, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, তাহলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। আসার পর এই যে অবশ্যই পার্মানেন্ট লিখা থাকবে, হ্যাঁ, সাবধান, এখান থেকে ডিলিট করার সময় প্রয়োজনীয় ফাইল কিন্তু ডিলিট হয়ে গেলে রিসাইকেল বিন থাকলেও উদ্ধার করা যায়। কিন্তু আপনার যদি একবারে পার্মানেন্ট ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে উদ্ধার করা একটু টাফ ব্যাপার হয়ে যায়। এই যে এখন যদি আপনার এটা কি সি তে চাপ দিতে হবে নাকি? না, আপনার শিফট যে বাটন আছে না? শিফট, জি, হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। যে শিফট বাটন আছে ওই যে শিফট বাটনে প্রেস করবেন। আমি একটু আবারও দেখাই একটু। আ এখান থেকে এই যে এখানে দেখুন কিবোর্ডটা নিয়ে আসলাম। আমি একটা ফোল্ডার তৈরি করি তাহলে সুবিধা হবে। ডান বাটন, ফোল্ডার, ওকে। এখন এই যে দেখুন কিবোর্ডে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে কিবোর্ড থেকে শিফট প্রেস করলাম। শিফট প্রেস করার পর কিবোর্ড থেকে যে ডিলিট বাটন রয়েছে এই ডিলিটে ক্লিক করব। ক্লিক করলে এই যে এরকম পার্মানেন্ট মেসেজ আসবে। আসার পর এখানে ইয়েস করলেই অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আর কিবোর্ডে আপনার রিসাইকেল বিনে যাবে না। হ্যাঁ? তবে এটা সব ক্ষেত্রে না করাই বেটার। না হলে দেখা যাচ্ছে আপনি যদি পরবর্তীতে নিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আসবে না। হ্যাঁ? আ তো এই জিনিসগুলো কিন্তু আ খেয়াল রাখতে হবে। হ্যাঁ? ডিলিট করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে আমাদের কি ছিল কোর্সে? আ সেটা হচ্ছে ফোল্ডার তৈরি করা, রিনেম, ডিলিট করা, ডেস্কটপ পরিচিতি। ওকে। আমরা তো ডেস্কটপ, ডিয়ার হ্যাঁ। স্যার, একটু কথা বলা যাবে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বলেন। আচ্ছা, ওই যে যেটা দেখালেন আগে, যে রিসাইকেল বিন থেকে আপনার কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল জেড। জেড দিলে পরে তারপর পরবর্তীতে আসবে, জি, তাই জি, তো? জি, জি। আচ্ছা, এখানে যদি আমার যদি আমি ৩-৪টা ফাইল যদি আমি রিসাইকেল বিনে যদি যাই, জি, জি। তাহলে তো আমি ওই যে রেস্টোর বাটন দিয়ে আনতে পারি, কিন্তু কিবোর্ড থেকে তো মনে হয় আনার শুধু একটাই মনে হয় আসবে নাকি? জি, জি, জি। আপনার কিবোর্ড থেকে লাস্ট যে কাজগুলো করবেন সেগুলোই কিন্তু পর্যায়ক্রমে কন্ট্রোল জেড চাপ দিলে আসবে। এখন দেখুন যে আমি এখানে ৩ টা ফোল্ডার তৈরি করছি। হ্যাঁ? এখন ধরেন ১ নম্বর দিলাম। ১ নম্বর আছে আমার এখানে। আ দিলাম ২ দিলাম।
এটা যদি আমি একবার করার পরে তারপরে যদি ল্যাপটপটা বন্ধ করি তারপরে পরবর্তীতে কি আবার এটা হবে কন্ট্রোল জেড দিয়ে না, না? না, কন্ট্রোল জেড দিয়ে একবারই হবে। আপনার দেখা যাচ্ছে যে আপনার ক্লিপবোর্ড যে থাকে, কম্পিউটারে যে ক্লিপবোর্ড থাকে, অর্থাৎ যেখানে তথ্যগুলো জমা থাকে রিসেন্ট, ওটা কিন্তু কম্পিউটার বন্ধ হয়ে গেলে ওগুলা কিন্তু আর মানে ওটা ক্লিয়ার হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আ মানে যে কন্ট্রোল জেড থাকলে যে মেমোরি কার্ড আছে ওটা কিন্তু থাকে না। সব মুছে যায়। সেক্ষেত্রে কিন্তু হবে না। আচ্ছা। হুম, এখন দেখেন যে এখানে একটু দেখাই যে এখানে আমার ৩ টা ফোল্ডার আছে, হ্যাঁ? এখন আমি যদি এখান থেকে ডিলিট করে দিলাম, একবার ডিলিট করলাম, ২ বারে ডিলিট করলাম, আর ৩ বার ডিলিট করলাম। তাহলে দেখেন আমার ৩ টা ফোল্ডার কিন্তু ৩ বারে আমি ডিলিট করেছি। এখন আপনি যদি মনে করেন যে আমি কন্ট্রোল জেড প্রেস করব, দেখবেন যে একটা চলে আসলো। এই যে দেখুন একবার চলে আসলো। আবারও যদি কন্ট্রোল জেড প্রেস করি দেখবেন আরেকটা চলে আসলো। এই যে। আবারও কন্ট্রোল যদি জেড প্রেস করি দেখবেন যে আরেকটা চলে আসলো। এই যে। কিন্তু আপনি লাস্ট যা কাজ করবেন, আপনি যতবার কন্ট্রোল জেড প্রেস করবেন ততবার পর্যায়ক্রমে আসতে থাকবে। তবে হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত আসবে? যতক্ষণ পর্যন্ত আপনার কম্পিউটারে একটা ক্লিপবোর্ড নামে একটা অপশন আছে। ওই ক্লিপবোর্ডের তথ্যগুলো যদি জমা থাকে তাহলে। কোনো কারণে যদি ক্লিপবোর্ডটা ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু কন্ট্রোল জেড আর কাজ করবে না। হুম। সে- সে- ওকে, থ্যাংক ইউ। এখন হচ্ছে যে এ হচ্ছে ডিলেট। মনে হয় আর ২ মিনিট পর কেটে যাবে। তো আমরা একটা কাজ করি। আমি আ স্ক্রিনটা অফ করে আবার নতুনভাবে লিংক দিচ্ছি। হ্যাঁ? আবার সবাই একটু জয়েন করেন কষ্ট করে। হ্যাঁ? আমি নতুন একটা লিংক দিচ্ছি। ওই লিংকে একটু কষ্ট করে সবাই অংশগ্রহণ করেন। কারণ ২ মিনিট পর ২ মিনিট লাগবে না, কেটে যাবে। সেক্ষেত্রে আবার যদি নতুন একটা জিনিস দেখাবো তখন আবার কিন্তু দেখা যাচ্ছে যে যাই হোক আমরা পরবর্তী সেশন শুরু করি। তো যেটা দেখাচ্ছিলাম ফোল্ডার নিয়ে আলোচনা করছিলাম। ওকে। এবার ডেস্কটপের কিছু আমরা কাজ দেখানোর চেষ্টা করব। যেগুলা না দেখলেই নয়। আমরা কম্পিউটারে দেখি যে অনেক কিছুই জানি কিন্তু এই ডেস্কটপের কিছু ছোট, ছোট কাজগুলোই অনেক আমাদের কাজে দেবে। তো এইজন্য আমরা ১ম এ যেটা দেখব সেটা হচ্ছে এই যে ডেস্কটপ যখন কম্পিউটার অন করা হয়, ফার্স্ট যে স্ক্রিনটা আসে সেটাকে বলা হয় ডেস্কটপ। তো এই যে ডেস্কটপের দেখবেন যে একবারে নিচের যে বারটা থাকে এটাকে বলা হয় টাস্ক বার। এই যে টাস্ক বার যেই টাস্ক বারে ঘড়িগুলো দেখা যায়, এই যে এগুলো দেখতে পাচ্ছেন যে এখানে ঘড়ি দেখা যাচ্ছে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন আইকন গুলো দেখা যাচ্ছে। এগুলোকে বলা হয় টাস্ক বার বলা হয়ে থাকে। হুম? তো অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে এই যে এগুলো হচ্ছে টাস্ক বার। একবারে নিচে এই যে পুরোটা যে দেখছেন না এটাকে বলে টাস্ক বার। আর এখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্কিং এরিয়া যে কাজ করছি আমরা ডেস্কটপে সেইটা। তো এখন এই ডেস্কটপের যখন আপনি ফাঁকা জায়গাতে ডান বাটন ক্লিক করবেন, ডান বাটন ক্লিক করার পর এখানে দেখবেন যে ১ম যে অপশন রয়েছে সেটা হচ্ছে ভিউ অপশন। তো এই ভিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে অনেকগুলো অপশন রয়েছে সেটা হচ্ছে লার্জ আইকন, মিডিয়াম আর স্মল। তো এই লার্জ আইকনে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন যে ডেস্কটপের যে আইকনগুলো রয়েছে সেই আইকনগুলো তুলনামূলকভাবেও অনেকগুলো বড় হয়ে গেছে। আবারও ডান বাটন ক্লিক করার পর ভিউ এ যদি ক্লিক করার পর মিডিয়ামে ক্লিক করা হয় তাহলে আইকনগুলো স্বাভাবিক পর্যায়ে হয়ে গেছে। আবারও যদি ভিউ এ ক্লিক করার পর স্মল এ ক্লিক করা হয় তাহলে আইকনগুলো একবারে ছোট ছোট হয়ে গেছে। এইভাবে আপনি ডেস্কটপের আইকনগুলো ইচ্ছা মতন আপনি ছোট বড় বিভিন্ন পজিশনে চেঞ্জ করতে পারেন। এছাড়াও সহজ যে পদ্ধতি হচ্ছে যে আপনি মাউসের জাস্ট কন্ট্রোল প্রেস করে যদি মাউসের চাকাটা ঘুরান, যে মাঝে যে একটা চাকা আছে, স্ক্রোল আছে সেটা যদি আপ ডাউন করেন দেখবেন যে আইকনগুলো দেখবেন যে ছোট এবং বড় হচ্ছে, হ্যাঁ? এর আগে আমরা কি করলাম? ডান বাটন ক্লিক করার ভিউ এ গিয়ে এই যে লার্জ আইকন, স্মল আইকন, মিডিয়াম আইকন দেখা যাচ্ছে। এই কাজটাই কিন্তু আপনি কিবোর্ডের এবং মাউসের সাহায্যে করতে পারেন। কিবোর্ডে কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে থাকবেন এবং মাউসের যে মাঝে যে চাকাটা রয়েছে সেই চাকাটা জাস্ট ঘোরাবেন। তাহলে একদিকে করলে বড় হবে আর একদিকে করলে ছোট হবে। সেক্ষেত্রে আপনি ইচ্ছে মতো আপনি কি করতে পারেন? এটা ছোট বা বড় আইকনগুলো করতে পারবেন। আপনার যতটুকু প্রয়োজন, আপনি যতটুকু প্রয়োজন মনে করেন। এভাবে ছোট বড় করা যায়। এবার আরেকটা রয়েছে সেটা এখানে দেখুন যে লিখা আছে অটো অ্যারেঞ্জ আইকন।
এই যে আইকনগুলো আছে, আমরা যে ডেস্কটপ আইকনগুলো ব্যবহার করছি, এটা দেখুন যে আমরা যখন ডান বাটন ক্লিক করে এই যে এখানে দেখেন এখানে টিক দেওয়া নাই। এটা টিক দিয়ে থাকলে কি হয়, যেমন দেখেন আমি টিক দেওয়া নাই। আমি যে আইকনগুলো তৈরি করেছি অর্থাৎ ফোল্ডারে যে আইকনগুলো আছে আমি যেকোনো এক জায়গাতে আমি সরিয়ে রাখতে পারছি। দেখুন যেকোনো এক জায়গাতে ইচ্ছা মতন সরাতে পারছি। কিন্তু এটা যদি অটো করা থাকে তাহলে যখন এই যে ভিউ এ গিয়ে অটো অ্যারেঞ্জ এ ক্লিক করা হবে তখন দেখবেন যে ডেস্কটপের যে আইকনগুলো একেবারে কিন্তু যে একটা নির্দিষ্ট যে ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গাগুলো নিজে নিজে সে ব্যবস্থা করে দিয়েছে, ব্যবস্থাভাবে সুন্দরভাবে রেখে দিয়েছে। তো এই জন্য এটাকে বলা হয় অটো অ্যারেঞ্জ অপশন। হ্যাঁ, আর যদি এখানে টিকটা উঠিয়ে দেওয়া হয় এবং ইচ্ছে মতন আপনি যে কোনো আহ, যে আইকনগুলো আছে যে কোনো আইকনগুলো আপনি কি করতে পারবেন ইচ্ছে মতন রাখতে পারবেন। এই যে দেখুন সুন্দরভাবে আমি ইচ্ছে মতন যে কোনো পজিশনে রাখতে পারছি। তো সেক্ষেত্রে আপনি এই ভিউয়ে গিয়ে অটো অ্যারেঞ্জটা না দেওয়াই ভালো হবে। হ্যাঁ, তাহলে আপনি ইচ্ছে মতন যে কোনো পজিশনে রাখতে পারবেন। এই তো। তারপরে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে শো ডেস্কটপ আইকন। এখানে টিক দেওয়া আছে সেজন্য আমার যে আইকনগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। যেমন দেখেন যে এখানে অনেকগুলো কিন্তু আইকন আছে। হ্যাঁ, আর এখানে প্রথম এই যে এখানে লেখা আছে দেখুন শো ডেস্কটপ আইকন এবং টিক দেওয়া আছে, এই যে এখানে টিক দেওয়া আছে। এখানে টিক দেওয়ার কারণে আমার কিন্তু এখানে অনেকগুলো কিন্তু আইকন দেখতে পাওয়া যাচ্ছে, এখানে অনেকগুলো আইকন দেখতে পাওয়া যাচ্ছে। তো এখান থেকে যখন আমি কি করব ভিউ এ গিয়ে এখান থেকে উঠিয়ে দিব তখন কিন্তু দেখবেন যে ডেস্কটপে কোনো আইকনই নেই, সব কিন্তু হারিয়ে গেছে। এটা একটা মজা হয়। সেটা হচ্ছে কি যে আপনার যদি আম, বাসায় কেউ থাকে, যদি আপনি মনে করেন যে আপনার কম্পিউটার কাউকে ব্যবহার করতে দিব না, সেক্ষেত্রে আপনি কি করবেন বাইরে যখন যাবেন জাস্ট ভিউ এ গিয়ে এই টিকটি উঠিয়ে দিবেন। অর্থাৎ শো ডেস্কটপ আইকনে যে আইকন টিকতে থাকবে সেটা যদি আপনি উঠিয়ে দেন তাহলে কিন্তু আপনার ডেস্কটপে কোনো আইকন থাকবে না। এটা যখন কম্পিউটার অন করবে, অন করার পর যখন দেখবে যে ডেস্কটপের কোনো আইকন নাই, সেক্ষেত্রে কিন্তু সে কম্পিউটার চালাতে পারবে না বা আপনার ড্রাইভে কি আছে না আছে সেগুলো দেখতে পাবে না। আর যারা এক্সপার্ট থাকবে তারা তো পারবেই এগুলো আইকন আনতে, কিন্তু দেখবেন যে ম্যাক্সিমামই আপনার কম্পিউটার যারা জানে দেখবেন যে এই জিনিসগুলো কিন্তু নর্মাল জিনিসগুলোই কিন্তু জানবে না। আর জানানোর কারণে আপনার ভিতরেও ঢুকতে পারবে না, আর ভিতরে না ঢুকলে তো কম্পিউটার চালার প্রশ্নই আসে না, তাই না? তো এবার এটা আনার জন্য আবার কি করতে হবে, ভিউ এ গিয়ে এখানে জাস্ট শো ডেস্কটপ আইকনে ক্লিক করলেই আবার আইকনগুলো ফেরত ফেরত চলে আসবে। তো এটা একটা মজার একটা জিনিস। তারপর হচ্ছে সর্ট বাই যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন যে নেম লেখা আছে, নেমে ক্লিক করলে আইকনগুলো কিন্তু আপনার নাম অনুযায়ী সাজবে। হ্যাঁ, যেমন হচ্ছে এ বি সি ডি এভাবে যেমন থাকে সেভাবে। হ্যাঁ, যে ক্রমিক অনুযায়ী আছে। আর সর্ট বাই ক্লিক করার পর সাইজ, অর্থাৎ যে ফাইলটা সবচেয়ে বড় সেটা আগে হবে, পর্যায়ক্রমে আস্তে আস্তে ছোটগুলো পরবর্তী যাবে এইটা। তারপর হচ্ছে আইটেমটা হচ্ছে মনে করেন যে আপনার পিকচার আছে, পিকচারটি আলাদা হবে, ডকুমেন্টগুলো আলাদা হবে, অডিওগুলো আলাদা হবে। এইভাবে মানে একই ধরনের যে ফাইলগুলো আছে আলাদা আলাদাভাবে যদি রাখতে চান সেক্ষেত্রে ব্যবহার করে। যেমন দেখুন আমি এখানে এই ফাইলগুলি এলোমেলো করে রাখছি। হ্যাঁ, ইচ্ছা মতন যেকোনো ফাইল এলোমেলো করে রাখছি। এখন এইগুলা যদি আমি আলাদা আলাদা না করে এক জায়গাতে করতে চাই যে একই ধরনের ফাইলগুলি এক জায়গাতে করবো, সেক্ষেত্রে এই যে আইটেম ট্যাবে ক্লিক করলেন, দেখেন সব এক জায়গাতে হয়ে গেল। এই যে দেখেন সব এক এক জায়গাতে আমার চলে আসলো, এই যে ফাইলগুলো এক জায়গাতে চলে আসলো। এই ক্ষেত্রে আপনি এইভাবে সুন্দরভাবে করতে পারবেন। তারপর হচ্ছে ডেট মডিফাই, অর্থাৎ আপনি যদি মনে করেন যে তারিখ বাই তারিখ আমি ডকুমেন্টগুলো যেন এক সাইডে হয় সেক্ষেত্রে যদি করতে চান সেক্ষেত্রেও করতে পারেন ইচ্ছা। তারপর হচ্ছে রিফ্রেশ। হ্যাঁ, এখানে রিফ্রেশে ক্লিক করলেই আমরা কম্পিউটার চালানোর সময় প্রায়ই দেখি যে কম্পিউটার চালাইতে গিয়ে জাস্ট এখানে কি করি ডান বাটন ক্লিক করে রিফ্রেশ, ডান বাটন ক্লিক করে রিফ্রেশ করতেই থাকি। অনেকেই আমরা ভাবি যে আ যতই রিফ্রেশ করব আমার কম্পিউটার মনে হয় কি হয় তত ফাস্ট হয়। মোট কথা তা না। আপনার কম্পিউটারের যদি RAM, ROM, হার্ড ডিস্ক এগুলা মানে বেশি থাকে, আপনার স্পিড নরমালি কিন্তু বাড়বে। সেক্ষেত্রে আপনি যদি রিফ্রেশ করেন, করলেও যা, না করলেও তা। এখন দেখা যাচ্ছে আপনার RAM, ROM, হার্ড ডিস্ক এগুলোর মানে কম আরকি। হ্যাঁ? আর এখন যদি আপনি মনে করেন এটাকে রিফ্রেশ করে দ্রুত কি করতে পারবেন? পারবেন না। তো এখানে আমাদের এটা একটু ভুল ধারণা যে একবার যতবার করব মনে হয় কম্পিউটার তত ফাস্ট হয়, সেটা না। আপনি একবার করলেও যা, ১০০ বার করলেও তা। এটা হচ্ছে রিফ্রেশ, সতেজন হওয়া, সতেজ হওয়া আরকি, বসে থাকা। এই তো। তারপরে হচ্ছে আ এখানে তেমন আর কিছু নাই। এটাই রিফ্রেশ আর আমাদের তো এটা দেখালাম।
আর এইটা হচ্ছে যে ডিসপ্লে সেটিং যেটা আছে, এটা আমার হচ্ছে একেকটা ল্যাপটপ বা একেকটা ডেস্কটপের একেক রকম থাকে। আমাদের বিভিন্ন যে ইগুলো থাকে সেক্ষেত্রে আরেকটা যেটা একটা সমস্যা হয় আমি দেখেছি, সেটা হচ্ছে এই যে দেখুন যে দিস কম্পিউটার বা মাই কম্পিউটার বা আম এই ধরনের আইকন থাকে। অনেক সময় কিন্তু ডেস্কটপে এই আইকনটা কিন্তু দেখা যায় না। হ্যাঁ? তো এইটার অনেকেই সমস্যা পড়েন। তো যার কারণে অনেকেই এটাকে শর্টকাট তৈরি করেন। তো এই শর্টকাটের কারণে অরিজিনাল মতো কাজ করে না। তো এইটা কিভাবে নিয়ে আসবেন? ডান বাটন ক্লিক করবেন। ডান বাটন ক্লিক করার পরে যে ডিসপ্লে সেটিং আছে, সিট ফিটিং এ যাবেন। যাওয়ার পর এখান থেকে জাস্ট এখানে অনেকগুলো কিন্তু অপশন আসবে। আসার পর এখান থেকে আপনার যে আম মানে আছে এই এই ডেস্কটপে যে সেটিংটা আছে সেখানে গিয়ে এখানে দেখবেন মানে এটা হচ্ছে উইন্ডোজের থিমের উপর নির্ভর করবে। হ্যাঁ? একেকটা থিম কিন্তু একেক রকম। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কোথায় আছে। যেমন হচ্ছে এখানে আমারটা মনে হয় থিমে অপশনে থাকতে পারে। দেখি ওখানে কোথায় আছে। মানে একেকটা ইয়ার একেক রকম কিন্তু। ওকে। এই যে এখানে দেখবেন একটা থিম নামে অপশন কোথায় জানি। ওকে, কোথায় থিম? এই যে থিম সেটিং। এই যে থিমে ক্লিক করলাম, থিমে ক্লিক করলে এরকম আসবে। আসার পর এখান থেকে এই যে দেখবেন যে চেঞ্জ আইকন সেটিং নামে অপশন আসছে। এই এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন যে একটা ডায়লগ বক্স অটোমেটিক চলে আসবে। এই যে চলে আসলো। চলে আসার পর এখান থেকে এই যে আইকন গুলো আছে, আইকন গুলো প্রাথমিক অবস্থায় যেখানে টিক দেওয়া থাকবে। তো এখানে দেখুন টিক দেওয়া আছে। তো এখানে টিক দেওয়া আছে সেজন্য আইকনটা দেখা যাচ্ছে। আপনি যদি টিকটা উঠিয়ে দেন তাহলে দেখা যাবে না। এখন দেখেন যে এখানে রিসাইকেল বিনও টিক দেওয়া আছে। আমি যদি টিকটা উঠিয়ে দিই তাহলে দেখবেন যে ডেস্কটপ থেকে আইকন গুলো হারিয়ে যাবে। যেখানে ওকে করে দিলাম দেখবেন যে আমার ডেস্কটপের আর কিন্তু রিসাইকেল বিন নামে যে আইকনটা সেটা কিন্তু নাই। সেজন্য আবারও আনতে গেলে কি করতে হবে? ডান বাটন ক্লিক করার পর ডেস্ক ডিসপ্লে সেটিং, আবারও থিমে যাবেন। এখান থেকে খুঁজে যদি না পান জাস্ট এখানে সার্চ করবেন। হ্যাঁ? তাহলে চলে আসবে। এই থিমে গিয়ে এখান থেকে জাস্ট এই যে ডেস্কটপ আইকন যেটা রয়েছে, আইকন যাওয়ার পর এখানে আমার জাস্ট ক্লিক করার পর ওকে করলেই দেখবেন যে আমাদের ডেস্কটপের আইকনটা কিন্তু এই যে দেখুন কম্পিউটারের আর রিসাইকেল বিন আইকন কিন্তু চলে এসছে। তো এভাবেই আপনার প্রাথমিক কাজগুলো খুব সহজেই করতে পারবেন। তারপর হচ্ছে মাউস এবং কিবোর্ডের ব্যবহার। এইটা মাউস তো আমরা দেখালাম যে মাউসটা কিভাবে ব্যবহার করতে হয়। আর একটা দেখাবো আজকে, সেটা হচ্ছে মাউসের কিভাবে আইকনটা চেঞ্জ করতে পারবেন। কিভাবে যে মাউসের যে আইকনটা রয়েছে, এই যে মাউস পয়েন্ট যেটা আমরা অ্যারো চিহ্ন দেখছি, এইটা কিভাবে পরিবর্তন করবেন সেটা আজকে লাস্ট মানে ক্লাসে এটা আজকে দেখাবো। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে স্টার্ট মেনুতে যেতে হবে। স্টার্ট মেনুতে গিয়ে এখান থেকে লিখবেন কন্ট্রোল প্যানেল যেটা, হ্যাঁ? কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে ক্লিক করলে এখানে অনেকগুলো কিন্তু কন্ট্রোল প্যানেলের যে সেটিং সেটা কিন্তু চলে আসবে। তো অবশ্যই কন্ট্রোল প্যানেলে কাজ করতে গেলে অবশ্যই কিন্তু একটা মানে সাবধানভাবে কাজ করবেন। কারণ দেখা যাচ্ছে যে কম্পিউটারের যাবতীয় কিন্তু সেটিং এই কন্ট্রোল প্যানেলে থাকে। যদি একটা থেকে আরেকটা আপনি চেঞ্জ করে দেন কম্পিউটার নষ্ট হবে না। কিন্তু দেখা যাচ্ছে আপনি প্রোগ্রামটা অন করতে গিয়ে আরেকটা অন করে বসে থাকবেন আর ঠিক মতন কাজ করবেন না। তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যাঁ? যে যে ঠিক মতন যেন হয়। তো এরকম যখন কন্ট্রোল প্যানেল আসবে অনেকে এরকম থাকতে পারে। তো এটাকে আরো যদি বাড়াতে বা কমাতে চান সেক্ষেত্রে এই যে দেখবেন যে উপরের দিকে ক্যাটেগরি নামে অপশন রয়েছে। এই ক্যাটেগরিতে ক্লিক করবেন। ক্যাটেগরিতে ক্লিক করলে দেখবেন যে ৩ টে অপশন আসছে। আসার পরে একটা লিখা আছে দেখবেন যে আ ক্যাটেগরিজ, তারপর হচ্ছে আইকন, তারপর হচ্ছে লার্জ আইকন, স্মল আইকন। তো যখন আপনি কি লার্জ আইকন বা স্মল আইকনে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো কিন্তু আপনার কম্পিউটার যাবতীয় সেটিং গুলো সব কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে মাউস। এই মাউস নিয়ে কাজ করব। সেহেতু এই মাউসে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করলেই এই কিছুক্ষণের মধ্যে দেখবেন এইরকম একটা ডায়ালগ বক্স আসছে এবং প্রতিটা ডায়ালগ বক্সে কিন্তু উপরে অনেকগুলো ট্যাব থাকে। হ্যাঁ? এই যে এগুলো ট্যাব থাকবে। যেমন হচ্ছে বটম, তারপর হচ্ছে পয়েন্টার অপশন, হোয়াইল, হার্ডওয়্যার অনেকগুলো আছে। তো আমরা যেটা করব ১ম যে অপশন রয়েছে এই বাটনে ক্লিক করব। ক্লিক করলেই এখান থেকে
আমাদের একটু চেঞ্জ করা যায়। যেমন দেখবেন যে এখানে রাইট লিখা আছে, হ্যাঁ? আরেকটা হচ্ছে লেফট লিখা আছে। আমরা যদি এইটাতে জাস্ট এখন নরমালি এটা হয়ে আছে। আমি যদি একটু জাস্ট উল্টো করে দিই, তাহলে দেখবেন যে ডানটা বাম হয়ে গেছে, বামটা ডান হয়ে গেছে। সেক্ষেত্রে আবারও আপনাকে কি করতে হবে? এটাকে টিক দিয়ে আপনার মাউস পয়েন্টার ঠিক করতে হবে। আর এই যে স্পিড কম বেশি আছে, এটাকে আমি যে মাউসে সরাচ্ছি, এখন যদি এপ্লাই করি, দেখবেন যে স্পিডটা কমে যাবে। তবে এটা যদি আপনার হার্ডওয়্যার যে RAM ROM যদি কম থাকে, সেক্ষেত্রে দেখবেন যে আপনি 1000 এখানে স্লো করলেও আম মানে আ স্পিডটা কমবে না, হ্যাঁ? আর ফাস্ট করলে আবার বেশি ফাস্ট হয়ে যাবে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, হ্যাঁ? আপনার মিডল পর্যায়ে রাখবেন 50 পর্যন্ত, তাহলে যথেষ্ট আপনার স্মুথলি কাজ করতে পারবেন। আর তারপর হচ্ছে এখানে পয়েন্টারে ক্লিক করবেন। পয়েন্টারে ক্লিক করলেই এখানে অনেকগুলো কিন্তু এখানে পয়েন্টার আছে। তো এখানে একেকটা পয়েন্টার কিন্তু একেক রকম আচরণ করে। যেমন হচ্ছে যে দেখুন যে এখান থেকে নরমাল সিলেকশন হলে এরকম দেখাবে, হেল্প যদি হয় এরকম দেখাবে। তারপর হচ্ছে ওয়ার্কিং ব্যাকগ্রাউন্ড, যদি কম্পিউটারের কোনো ব্যাকগ্রাউন্ডে কাজ হয়, তাহলে দেখবেন যে মাউসের আইকনটা এরকম চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ? যদি কম্পিউটারে কোনো কাজ করে, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করে, তাহলে যেখানে বিজির আইকনটা দেখাবে। তো এরকম অনেকগুলো কিন্তু আইকন হয়, হ্যাঁ? তো এইগুলো আমি যেটা চেঞ্জ করব সেটা হচ্ছে ১ম টাই নরমালি, এই নরমালি ক্লিক করার পর এখান থেকে ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করার পর এই যে দেখুন অনেকগুলো আইকন আছে। এই যে অনেকগুলো আইকন আছে। আমি যদি এভাবে যাই, অনেক আছে অনেক। এই আইকনটাকে আপনি কম বেশি ছোট বড় করতে পারবেন। সেক্ষেত্রে এই যে ডায়ালগ বক্স যেটা আসবে, অর্থাৎ এই যে ডায়ালগ বক্স যেটা আসবে, এই ডায়ালগ বক্সের উপর দিকে, হ্যাঁ? এইটাতে ক্লিক করবেন। এটা ভিউ অপশন। জাস্ট এখানে ক্লিক করে এই আইকনগুলো লার্জ বা মিডিয়াম করে দিবেন। সেক্ষেত্রে আপনার আইকনগুলো এই যে অনেকগুলো আইকন আছে। আপনি যেকোনো আইকন এগুলো কি করতে পারবেন? নিতে পারবেন। ধরেন এইটা আমি আইকনটা নিলাম। এখানে অনেক সুন্দর, সুন্দর আইকন গুলো আছে। অবশ্যই আপনার সামঞ্জস্য যেরকম সেরকম ভাবে দিবেন। যেমন আমি এখানে কলমের মতো দিলাম। ওপেন। এবার যদি এপ্লাই করি, দেখবেন যে এই যে মাউস পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে সুন্দরভাবে। এই যে। হুম? এই যে মাউসটা চেঞ্জ হয়ে গেছে। আর যদি মনে করেন যে না আমি ডিফল্ট আগে যেটা ছিল সেটা নিয়ে আসবো, জাস্ট আপনাকে কি করতে হবে? এই যে লিখা আছে দেখুন, ইউজ ইউজ ডিফল্ট এ ক্লিক করলে এই যে দেখুন যে আইকনটা কিন্তু এই যে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আপনি এপ্লাই ওকে তে ক্লিক করেন, দেখবেন যে আপনার এটা মাউসটা আগের অবস্থায় ফিরে গেছে এই যে। হ্যাঁ? তাহলে আবার কি করলেন? ব্রাউজে গেলেন, যে আইকনটা নিবেন সেটা সিলেক্ট করবেন, ওপেন, এবার এপ্লাই করলে এই যে দেখুন মাউসটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনার ইচ্ছা মতন মাউসগুলোকে সুন্দরভাবে চেঞ্জ করা যায়। শুধু এইটা না, আপনি যদি চান অনলাইন থেকে মাউস পয়েন্টটা নিবেন, সেই ক্ষেত্রেও কিন্তু চেঞ্জ করতে পারেন। খুবই সহজ। জাস্ট আপনাকে কি করতে হবে? একবারে সহজ। আপনি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এখান থেকে সার্চ করবেন। যেমন আমি এখানে গুগলে গেলাম। গুগলে গিয়ে সার্চ করবেন যে অনলাইন মাউস পয়েন্ট, হ্যাঁ? অনেক ওয়েবসাইট পাবেন ফ্রি এবং খুবই সুন্দর চমৎকার, চমৎকার মাউস পয়েন্টে নিয়ে আসতে পারবেন। অনলাইন মাউস পয়েন্টার মেকার। এই যে দেখেন অনেকগুলো আছে, হ্যাঁ? এই যে কার্সার এডিটর লিখা আছে, হ্যাঁ? তারপরে যে অনলাইন কার্সার মেকার, অনেক আছে ওয়েবসাইট। আপনি যে অনেকগুলো ব্যবহার করতে পারবেন। কোনো অসুবিধা নেই। মজার, মজার আম মাউস পয়েন্ট গুলো তৈরি করতে পারবেন খুব সহজেই। আপনি চাইলে আপনার ছবিগুলো দিয়েও তৈরি করতে পারবেন। যেমন এই যে দেখেন একটা ওয়েবসাইট, এই যে অনেকগুলো আছে। লোডিং হচ্ছে। জাস্ট আপনি গুগলে সার্চ দিবেন, অনেক ধরনের মাউস পাবেন। যেমন এখানে লেটেস্ট যে কার্সারে ক্লিক করি, ক্লিক করার পর দেখবেন যে এখন যে নতুন যে কার্সার গুলো আসছে সেটা কিন্তু এই যে এখানে অটোমেটিক দেখাচ্ছে। এই যে কেমন হবে এখানে কিন্তু চলে এসছে। এই যে অনেকগুলো, এই যে দেখছেন মাউস গুলো আপনাকে দেখাচ্ছে, কিন্তু মাউস পয়েন্টে নিয়ে গেলে কেমন হবে এই যে এখানে দেখাচ্ছে, দেখছেন সুন্দরভাবে। যখন যেটা প্রয়োজন, এই যে দেখছেন অনেকগুলো, অনেক ধরনের ডিজাইন আছে। হ্যাঁ? এই যে এখানে দেখাচ্ছে। এখন যদি এভাবে এটা কিভাবে ডাউনলোড করবেন? জাস্ট ওখানে মাউস পয়েন্টারতে ক্লিক করবেন। যেমন হচ্ছে এটাতেই ডাউনলোড করি। জাস্ট এখানে ক্লিক করলাম। এই আইকনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার ডাউনলোড অপশনটা আসবে। এই যে দেখুন লেখা আছে যে ডাউনলোড কার্সার। এই ডাউনলোড কার্সারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কম্পিউটারের যেকোনো এক জায়গাতে আপনার ডাউনলোড হবে। এই কার্সারের যে আইকনটা আছে, এই আইকনটা ডাউনলোড হবে। তো আমি এখানে ডাউনলোড করি। অবশ্যই দেখবেন যে এটা পেইড ভার্সন আর ফ্রি ভার্সন, হ্যাঁ? কিছু, কিছু দেখা যাচ্ছে যে পেইড থাকে। যেমন এই যে দেখুন আমার আইকনটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখুন আইকনটা ডাউনলোড হয়ে গেছে। এবার
একবারে সহজ। আমার যেই মাউস পয়েন্ট এখানে গেলাম, যাবার পর এখান থেকে এই যে পয়েন্টারে গেলাম, এখান থেকে ব্রাউজে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি জাস্ট উপরে এই যে যেখানে আপনি ডাউনলোড করেছেন অথবা এখান থেকে আপনার জাস্ট লোকেশনটা দেখাইতে হবে। যেমন আমি ডাউনলোডে ক্লিক করেছি, তাই না? এই যে এখানে এই যে ডাউনলোডে আমি আইকনটা দেখালাম। এবার এই যে দেখুন আইকনটা চলে এসছে। এবার যদি এপ্লাই করি দেখবেন যে এই যে মাউস পয়েন্টটা আমার চেঞ্জ হয়ে গেছে। এই যে কার্টুনের মতো এই যে চলে এসছে। একেবারে সহজ। সুন্দর এখান থেকে আ মাউস পয়েন্ট চেঞ্জ করতে পারেন। অনেক ওয়েবসাইট আছে। আপনি জাস্ট গুগলে সার্চ দিবেন। গুগলে সার্চ করলে হিউজ পরিমাণে আপনি দেখতে পান। আপনি যদি মনে করেন যে ছবি দিয়েও ফোল্ডার আইকন তৈরি করবেন সেক্ষেত্রেও সম্ভব। জাস্ট গুগলে গিয়ে যেটা চাচ্ছেন শুধু এখানে লিখবেন অনলাইন মাউস পয়েন্ট, হ্যাঁ? পিকচার মেকার বা এই মেকার সেই মেকার লিখলেই অটোমেটিক কিন্তু চলে আসবে। খুব সহজেই এগুলো কাজ করতে পারবেন। তো এই হচ্ছে আজকের আম আ ক্লাসের বিষয়। আর কিবোর্ডে আছে, আমরা কিবোর্ডে যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করব, হ্যাঁ? প্রোগ্রামের কাজ করব তখন কিন্তু এই কিবোর্ডের ব্যবহারগুলো অটোমেটিক কিন্তু আমরা শিখে যাব। আর এ হচ্ছে ব্যাপার। আগামী ক্লাস হবে আজ কি বার? আজ রবি, সোম মঙ্গলবারে ক্লাস হবে এই এই বিষয় নিয়ে। আ যে কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। যদিও মনে হয় অনেকের ইনস্টল করা আছে। যদি কোনো ইনস্টল করতে সমস্যা হয় তাহলে আমি এই ২-১ দিনের মধ্যে সবাইকে আ স্ক্রিন শেয়ার করে না হলে ইনস্টল করে দিব যদি সমস্যা হয়। আর যদি নিজে পারেন তাহলে তো ভালোই। আর যদি করা থাকে তাহলে আরো ভালো। অসুবিধা নাই। তো এই হচ্ছে ব্যাপার আমাদের আম আজকে ক্লাস সম্বন্ধে কোনো কিছু যদি জানার থাকে তাহলে বলতে পারেন। বা কোনো কিছু মানে প্রশ্ন যদি থাকে। আজকে কি কোনো কিছু জানার আছে? ক্লাসের মধ্যে কোনো প্রশ্ন আছে কারো? ওকে। অনেকের হয়তো এগুলো জানা, আ অনেকের বিষয় জানা আছে। তারপরেও যেহেতু ক্লাস একবারে স্টেপ বাই স্টেপ আমরা আ শুরু করছি সেহেতু কিন্তু একটু ২-১ টা ক্লাস এইরকমই হবে। তারপরে আমরা প্রোগ্রামে চলে যাব।